মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বলে। আজ বিভিন্ন তো পরিস্থিতি চলছে, তার মধ্যে যে পরিস্থিতি মানে যে মর্মান্তিক ঘটনা তারাতলায় ঘটে গিয়েছে, এটাকে শুধুমাত্র বিপর্যয় বললে তো ভুল বলা হবে। মানুষের দ্বারা পরিচালিত এমন একটা পরিস্থিতি যা উপায় ছিল আটকাবার মতো, কিন্তু ওই ঘটনা ঘটবার পর পরবর্তী পরিস্থিতিতে দাঁড়িয়ে ছবিগুলো অনেক ক্লিয়ার হয়ে গিয়েছে। তো হাল্লা বলে তো ডেফিনেটলি আজকে তারাতলার প্রসঙ্গও থাকবে। এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তো না তুললেই নয়, কারণ আমরা মা এই শব্দ চয়নটা শুনলাম, মানে ওই মা যখন অসুস্থ, দলের যারা ছেলেরা রয়েছে, মানে যারা ছেলে, তারা কি ছেড়ে চলে যাবে? এই যে একটা হুক্তি, জানি এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবে আলোচনার জায়গায় না আসলেই নয়, তারই সঙ্গে আরও বেশ কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যেগুলো অ্যাড অন হয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। মানে ভাবুন একবার, রাজনীতিতে কত কিছু হয়, মানে আপনার পায়ের তলার মাটি যখন সরে গিয়েছে, যখন যুক্তি শেষ হয়ে গেছে, যখন পাপের ঘোড়া উপচে পড়েছে, তখন কি আছে না, শেষ অস্ত্র হিসেবে একটাই জায়গা, একটাই হয়তো অস্ত্র, মানে সেই অস্ত্র হচ্ছে আবেগের রাজনীতি। এই আবেগের রাজনীতি নাকি ওই বারবার যে কার্ড খেলবার চেষ্টা করা হয়, সেই সিম্প্যাথি কার্ড কি খেলে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? খেলেই বা লাভ? আলটিমেট দাঁড়িয়ে কালীঘাট পঞ্চায়েত তৃণমূল, সেখান থেকেও তো লোকজন ছাড়ছেন। বিশ্বরূপ দে, কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও ওই তারাতলার ঘটনার দায়, মানে যে ঘটনা ঘটে গিয়েছে তিনি দেখতে পাচ্ছেন না চোখের সামনে, এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনিও রিজাইন করে যাচ্ছেন, তিনিও সরে যাচ্ছেন। এই গোটা ঘটনাগুলো ঘটছে, কন্টিনিউয়াস দলের অন্দরে চলছে। আজকে যখন আলোচনা শুরু করব, তো ডেফিনেটলি এই প্রসঙ্গগুলোকে দিয়ে শুরু করব। তৃণমূলের অন্দরের পরিস্থিতি আজকে অন্য বিষয়, কিন্তু যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে শুনছিলাম, তারা যেমন বলছিলেন, একই সঙ্গে অনেকেই বলছেন যে ওই 34টা বছর বাম আমলের আর 15টা বছর তৃণমূল কংগ্রেসের আমলের বিপর্যয় বা যে ধরনের ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো থেকে যাতে নিস্তার পাওয়া যায়, তার জন্য তো একটা পরিকল্পনা লাগে। বাজেটে তো বিপুল অর্থ বহন হয়, কিন্তু সেই বাজেটের অর্থগুলো বহন করে আলটিমেট কাজে কি কিছু লাগানো হয়েছে, নাকি সেই এই কাটমানি সিন্ডিকেট তোলাবাজিতেই চলে গিয়েছে? এই অভিযোগগুলো করছেন প্রত্যেক। আজকে সেই নাকি অবস্থা যে কোনো কিছু সঠিক রূপায়ণটা হয়নি। আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে অবস্থাগুলো চলছে, তো আগামী সময় সেগুলোকে ঢেলে সাজাতে হবে, তার জন্য পরিকল্পনা করা হয়েছে। তার জন্য এনডিআরএফ, এসডিআরএফ যে টিম, সেই টিমগুলোকে সঠিক পথে রূপায়ণ যাতে করা হয়, তাদের যে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে নানানবিধ ট্রেনিং, সেগুলোকে সঠিক করা হবে, তার জন্য পথ ইতিমধ্যেই বলে দিয়েছেন। তো সেগুলো আগামী সময় পদক্ষেপ হিসেবে নেওয়া হবে। আমাদের তো প্রশ্ন, এই 15টি মৃত্যুর দায়ভার কারা নেবেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মা বলে সম্বোধন করছেন, প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই আসবে। আজকে যারা চাকরি প্রার্থীরা পথে পড়েছিলেন দিনের পর দিন ধরে, তারা তাদের হকের চাকরির দাবিতে, তখন মা কোথায় ছিলেন? আজকে তো এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক প্রশ্ন। চাল ডাল কয়লা গরু বালি যা লাগাতার এই চুরির মতন যে অভিযোগ এসছে, সাধারণ মানুষের রেশন পর্যন্ত নাকি লুট করা হয়েছে, যে সমস্ত নেতা মন্ত্রীরা, তখন তো কেউ বলেননি যে আমি মা, এরা দলে নোংরামো করে বেরিয়েছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, মা তো এগুলো আটকাবে? কেন বলেননি তখন? আজকে এই প্রশ্নগুলো অ্যারাইজ হচ্ছে। তো শুরুটা করা যাক অবশ্যই আজকের প্রথম যে বিষয়টা আজকে আপনাদের সামনে আনবো, এই সিম্প্যাথি কার্ড। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, আমরা সেটা না শোনালেই নয়। রামমোহন লাইব্রেরিতে কর্মী সভায় টেলিফোনে বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা নিয়ে বলছিলাম। অসুস্থ মাকে ছেড়ে চলে যাবেন প্রশ্ন তুলে তিনি বলছেন, কেউ কেউ নিজেকে বাঁচাতে, পরিবারকে বাঁচাতে বেইমানি করছে। তিনি বলছেন এটি, মা আপনাকে মানুষ করলো, আর মা যখন অসুস্থ তখন থেকে তাকে ছেড়ে চলে যাবেন। কুণাল বাবুর ফোনে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের টেলিফোন, এবং কুণাল বাবু সেটিকে শোনাচ্ছেন, সবাই শুনছেন কর্মী সভায়। শুনুন। তারা বেইমানি করলেন, বিশ্বাসঘাতকদের
আমাকে মানুষ করলো। আর আজকে মা যখন অসুস্থ, আপনি মায়ের দেখভাল করবেন না? যারা এখনো বলছি সুবুদ্ধি আছে, তারা ফিরে আসুন। তো একটা যখন এই সম্বোধন মা বলে তিনি তাকে করলেন এবং তারপর যে বার্তাটা তিনি দিলেন সেই বার্তা নিয়ে ডেফিনেটলি আলোচনায় আসবো। দ্বিতীয় আরো একটা সিম্প্যাথি কার্ড বা যে জায়গায় তিনি বলছেন, তিনি আবার দলের বিদ্রোহী যারা তাদের বিরুদ্ধে তোপ দেখেছেন তৃণমূল নেতা। তিনি বলছেন বিজেপি স্পন্সার্ড সিপিএম এর নেতা এই বলে কটাক্ষ করেছেন। বিশ্বাসঘাতকদের ক্ষমা নেই তিনি বলছেন, জনগণই তাদের কাছে জবাব চাই। মারাত্মক। শোনাই আরো একটা মন্তব্য। আমাদের কোনো প্রবলেম নেই, আমরা চাই না স্পন্সর্ড একটা সিপিএম এর নেতা, সিপিএম একটা কাজ ভালো করেছিল, এটাকে তাড়িয়ে দিয়ে দল থেকে বহিষ্কৃত একজন নেতাকে শুধুমাত্র কেসের কি হবে, পরিবারের সম্পত্তি কি হবে, এই ভেবে যারা বেইমানি করলেন, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। বিশ্বাসঘাতক তিনি বলছেন, কিরকম বিশ্বাসঘাতক সেটা স্পষ্ট করবো আজকে আমরা আলোচনার মাধ্যমে, কারণ তৃণমূলের তো অনেকগুলো ভাগ হয়ে গিয়েছে। ক্ষমতা হারিয়ে এবার কি তবে শেষ অস্ত্র কান্নাকাটি? আমাদের তো অবশ্যই প্রশ্ন থাকবে। অসুস্থ মার নামে ইমোশনাল ব্ল্যাকমেল করেই বা কি লাভ? কাদেরকেই বা করবেন, করছেনই বা কেন? প্রশ্ন থাকছে। আবার অনেকে প্রশ্ন তুলছেন, লুটপাটের সময় কোম্পানি আর ডুববার সময় মা, কেন বলছেন? তো অবশ্যই আলোচনায় আসা যাক। যারা আজকে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে প্যানেলিস্টরা, তাদের সঙ্গে পরিচয় করাই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার, দীপঙ্কর দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি, প্রদীপ্ত দাকে স্বাগত। দূরাবাস থেকে রয়েছেন আইনজীবী আসফাক আহমেদ, কংগ্রেস মুখপাত্র হিসেবে আপনাকে অনেক স্বাগত আসফাক সাহেব। তা আমি শুরুটা করবো অবশ্যই দীপঙ্কর দা, আপনাকে দিয়ে শুরু করি, কারণ আমরা জানি না এই সিম্প্যাথি কার্ড মা বলে সম্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বার্তা দিচ্ছে, কাদের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন, এই বার্তা কারা শুনে? দেখুন, মমতা ব্যানার্জির রাজনীতিতে সিম্প্যাথি একটা বড় বিষয়, অস্বীকার করার কোনো জায়গা নেই। তিনি এই জনগণের সিম্প্যাথি লাভ করেই আজকে এখানে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে তিনি সেই কার্ডটাকে খেলতে অভ্যস্ত এবং সেটাকেই খেলতে শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন। একটা কথা এখানে মনে পড়ে, 1996 সালের 6ই এপ্রিল, তখন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মমতা ব্যানার্জি গোপালনগরের মোড় চেতলায় গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে উঠেছিলেন। গলায় তার চাদর ছিল, শাল, সেটাকে ফাঁসের মতন করে নিয়ে বলছে, আমি এখনই ফাঁসের দড়িতে ঝুলে যাব যদি আমার কথা না শোনা হয়। সেই সময় রাজনৈতিক পরিস্থিতি কী ছিল, 4 জন বিধায়কের টিকিট যাতে না দেয় 4 জন নেতাকে, সেই জন্য তিনি সেই দিনে সেই সিম্প্যাথি কার্ডটা খেলেছিলেন। এবং সামনে যারা ছিলেন তৎকালীন সময়ের কংগ্রেসি নেতৃত্বরা, যুব কংগ্রেসের নেতারা, তারা সেই মমতা ব্যানার্জি সেই করে ফেলতে পারেন, মমতা ব্যানার্জির কথা শুনতে হবে, তার কথাকে মান্যতা দিতে হবে, এটাকে সেই সময়ের একটা পরিস্থিতি অনুযায়ী কিন্তু সিম্প্যাথিকে উপলব্ধি করে। ঠিক আজকের দিনে তাই একটা দুঃখী নৌকা, সেই নৌকার মাঝিকে তারা নিজেরাই ঠিক করতে পারছে না, কে কোন দলের কে, সেই কোন দলে আছে, কে যাচ্ছে, কোথায় কী হচ্ছে সেটা বুঝতে পারছে না। সেই পরিস্থিতিতে তিনি তাদেরকে কাউকে ফিরে আসতে বলছেন, কাউকে গদ্দার বলছেন, আবার কাউকে বলছেন মা অসুস্থ হয়ে গেলে তাকে ছেড়ে চলে যায়। একদম ঠিক, মা অসুস্থ হলে ঠিক তাকে যেমন ছেড়ে চলে যায় না, সেই মা যখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাংলার যুব সমাজের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়ে শিক্ষিতদের চাকরিটাকে বিক্রি করে দেয় টেন্ডার দিয়ে, সে মা উপযুক্ত মা থাকে কি না, থাকতে পারে কি না, সেটা নিয়েও প্রশ্ন আছে। দ্বিতীয় যে বিষয়টা, যে তার দলের সবাইকে ফিরে আসতে বলছেন, গদ্দার বলছেন, যাচ্ছেন, সেটা নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো নেই। কিন্তু তাদেরকে বলছেন, যাদেরকে দুদিন আগে টেকে নিয়ে এসে তাদেরকে বড় বড় চেয়ার দিয়েছিলেন, আজকে যার কথা ঋতব্রত ব্যাপারে বলছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেই দিন অমিত মিত্র ধুতি খুলে দিয়েছিল দিল্লিতে, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় এনে বসিয়ে দলে জয়েন করিয়ে তাকে রাজ্যসভার সদস্য করে পাঠায়। তাহলে গদ্দারকে মা, কোন মা ভুল করল? গদ্দার কোন মা? সেই মা না যে অমিত মিত্রের মতন একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, তার বিরুদ্ধে কোনো চোরের অভিযোগ অমিত মিত্রের বিরুদ্ধে কেউ বলে না করে দিল। সেই অমিত মিত্রকে ধুতি খুলে দিয়েছিল দিল্লির রাজপথে দাঁড়িয়ে এই ঋতব্রত।
সেই ঋতব্রতকে কিন্তু আবার নিয়ে এসে প্রমোশন দিয়ে এটা করেছিলেন। আজকে সেই ঋতব্রত কি করেছে তাতে বাতা নেই, সেই ঋতব্রতকে রাখা আনা সমস্তটাই তার সিদ্ধান্ত। সেই দিন সেই সিদ্ধান্ত নিয়েছিল, আজকের দিনে সেই সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে বাংলার জনগণের চাকরি চুরি হয়েছিল, বেকার ছেলেদের লোহা চুরি, বালি চুরি, কয়লা চুরি, পাথরে 1 মাসে 1 বছরে যার রেভিনিউ ওঠে 60 কোটি টাকার 30 দিনের মধ্যে তার থেকে বেশি 80-85 কোটি টাকার মতো রেভিনিউ ওঠে। তাহলে রেভিনিউর টাকাগুলো কোথায় গেল? কোথায় গেল বালির টাকা? আর কোথায় গেল সেই সততার প্রতীকের চিহ্ন? অর্থাৎ প্রতিটাই হচ্ছে কি সততার প্রতীক করে এসে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে আজকে চোরের প্রতীক হিসেবে তাকে মা সাজতে হচ্ছে। মানে প্রদীপ্তদার কাছে আসি, মানে এটা নিতে হচ্ছে, এবার কথা শুনতে হচ্ছে প্রদীপ্তদা আপনাদের। না, এটা 18 সাল থেকে এই কথাগুলো শুনে যাচ্ছি, 18 সাল থেকে। তার কারণ আমফান, ইয়াস এই সময় থেকে। এবং তারপরেও দেখেছিলাম এরকম কাগজ তুলে বড় বড় নেতারা যারা আজকে বিজেপিতে রয়েছেন, বিজেপিতে যাওয়া মাত্রই তারা দেখিয়েছিলেন যে তাদের কাছে কি কি তথ্য আছে। আমি প্রথম দিন থেকে, মণিময় তোমার চ্যানেলের আর্কাইভ বার করে দেখতে পাবে, আমার প্রথম দিন থেকে চাকরি চুরি থেকে, বালি চুরি থেকে, কয়লা চুরি, এত অভিযোগে একটা শব্দ আমি প্রয়োগ করেছি, দোষী খুঁজে সাজা দাও। কারণ তোমার হাতে, আমাদের না হয় পুলিশ তোমাদের তদন্ত সাহায্য করছে না বলে তোমাদের অভিযোগ, কিন্তু তোমাদের হাতে ইডি আছে, সিবিআই আছে, এত তদন্ত করছো, এত গ্রেপ্তার করছো, আমি জানি না কে দোষী। আমি আজ অবধি জানি না তাপস পাল দোষী কিনা, মারা গেছে। আমি জানি না সুলতান আহমেদ মারা গেছেন দোষী কিনা, সুব্রত মুখার্জি মারা গেছেন দোষী কিনা। আমি জানি না বিজেপির অফিস থেকে নারদের যে ভিডিও দিয়েছিল তারা দোষী কিনা। কিন্তু এই বিজেপি তাদেরকেই তো, আমরা যখন একটা নির্দিষ্ট নাম বলি তখন আরও 5টা নাম বলে দিত। আমার বক্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি 90 মিনিট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের কথা বললেন, দাবি করলেন 10 বার মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য তার সঙ্গে কথা হয়েছে, তিনি দিল্লিতে গিয়ে এনডিএর সমর্থন নেবেন। অটল বিহারী বাজপেয়ীর একটা বক্তব্য, সেই 1996 সাল, সেখানে বলেছিলেন যে এই যে একটা ভোটে হেরে গেছিলেন, মনে পড়ছে, সেই একটা ভোটে যখন হেরে গেছিলেন তখন বলেছিলেন যে আমি ইচ্ছা করলেই ভোটটা নিয়ে নিতে পারতাম, কিনে নিতে পারতাম, কিন্তু আমি এই দুর্নীতির মাধ্যমে কেনা ক্ষমতাকে চিমটি দিয়ে ধরে দেখব না। এই দাবি তার ছিল। আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এতদিন জেল খেটেছেন, তাকে চোর বলেছিল এই বিজেপি। আজকে তাপসবাবু, তাকে 12 ঘন্টার ওপর জেলে তার বাড়িতে তদন্ত তালাশ করা হয়েছিল, 2টো বড় বড় ব্যাগ নিয়ে যাওয়া হয়েছিল বেরোনোর সময়। আমরা বিকেলবেলায় সভা পেতে বসেছিলাম, বৈঠকে আলোচনা, তাপস রায় কি চোর? তখন বলা হয়েছিল চোরের দল, তাপস রায় চোর, শীতের ব্যাগ করে রাখো, তাপসবাবুকে জেলে ঢোকাতে হবে, আরও কত কথা। তাপসবাবু আজকে অন্য দলে গিয়ে মন্ত্রী। আমার বক্তব্য যে এটা দোষী কি দোষী না আমি জানি না, 1.5 বছরের বেশি জেল খেটে এসছেন আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়, দোষী কি দোষী জানি না। তাহলে আমার বক্তব্য, যেটা তোমার জন্য ক্লোজ করে দিই, আমার বক্তব্য খুব পরিষ্কার যে তৃণমূল সত্যি সত্যি এখন অসুস্থ অবস্থায় রয়েছে, এটা কথা কেউ অস্বীকার করছে না। কারণ আমাদের যাদেরকে আমরা নেতা বলেছি, দীপঙ্কর দা 100% ঠিক করে বলেছেন, এবং আমরা বহু নেতা হারিয়েছি, আমি সেটা অফ ক্যামেরা বলতে পারি নাম এক একটা। আমাদের দলের এই সকল নেতাদের জন্যই আমরা হারিয়েছি এমন অনেক নেতা যারা আজকে বিজেপিতে গিয়ে খুব ভালো পজিশনিংয়ে রয়েছে, যারা যোগ্য নেতৃত্ব দিয়েছে সেই দলটাকে। আজকে 2021 সালে যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছিল, তাদের মধ্যে 130 জনের ওপরকে নিয়ে গিয়ে বিধায়ক পদপ্রার্থী করা হয়েছিল, আজকে তাদের মধ্যে অনেকে বিধায়ক। এই বিজেপির বর্তমান বিধানসভায় 60% কাছাকাছি বিধায়ক, তারা অন্য দল থেকে এসছেন। আমাদের তো হারিয়েছি আমরা তাদেরকে। আমরা যদি তাদেরকে না হারাতাম আমাদের এই গোষ্ঠী কন্দলে, তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। সত্যি এই একটা কথা, আমি এটা আগেও বলেছি, বারংবার বলেছি যে কোথাও গিয়ে আমাদের দলের কোনো সমস্যা আছে, কিন্তু তারপরে যেটা ভুললে হবে না, 2,60,00,000 মানুষ এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, 2,60,00,000, নট এ ম্যাটার অফ জোক। এবং সেই 2,60,00,000 কর্মীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতা আছে, এবং সেই দায়বদ্ধতার জন্য আমরা যারা তৃণমূল কংগ্রেসের ভোট প্রার্থনা করেছি, আমরা তারা বেইমানি করতে পারিনি। এখন তো তৃণমূল কংগ্রেস তো আলাদা, মানে কি কটা ভাগ হয়েছে বুঝতে পারছি না, কেউই বুঝতে পারছে না, সেটা আমরা জানি, সেটাই সবাই জানে। মমতা, আগে তোমাদের চ্যানেলেই আমরা বসে বলতাম একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, বিজেপির নেতারাই বলতেন। তাহলে তারাই এখন দিল্লিতে যখন যাচ্ছেন, আমার নেতারা সেখানে পৌঁছে যাচ্ছেন। কি কোইন্সিডেন্ট, কি অদ্ভুত সব ব্যাপার যে আমার নেতারা সেই দিনই দিল্লিতে যেদিন বিজেপির বড় নেতারা দিল্লিতে, এবং বিজেপির নেতার বাড়িতে বৈঠক হচ্ছে। তাহলে এনডিএ কে ওই 20 জন সাংসদ
যদি ভোটটা দেন এবং সেটা যখন ওপেন ডিক্লেয়ার করছে যে এনসিপিআই এর নেতা তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে 13ই মে সম্বর্ধনা দিয়ে এলেন, সেই এনসিপিআই এ দেখা গেল তারা জয়েন করলো। এই যে 500 কতজন মারা গেছে বলে আমরা জানতে পারি 326 জন, এবং 21-এর ভোটের পরে 57 জন মারা গেছে বিজেপির কর্মীরা। তার মধ্যে বারাসাতের অনেকে আছে, দক্ষিণ 24 পরগনার অনেকে আছে, বাপি হালদার থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, 20 জন, আমি জাস্ট ক্লোজ করে দিই, 20 জন সাংসদ মানে 140 জন প্রায় বিধায়ক। তাহলে সেই বিধায়ক অঞ্চলে যারা মারা গেছেন ওই 20 জন সাংসদের ভোট এনডিএর নিতে কষ্ট হবে না তো? কারণ এই সাংসদদের হাতে ওই 57 জনের রক্তের দাগ লেগে নেই তো? প্রশ্ন লাস্ট, তাহলে অটল বিহারী বাজপেয়ীকে আজকে কে অমান্য করছে ক্ষমতার দ্বন্দ্বে? মূল হচ্ছে ক্ষমতা। এই প্রদীপ্তদার উত্তরটা আমি নেব, মানে প্রশ্নটা প্রদীপ্তদা করলেন, আমি ডেফিনেটলি দীপঙ্করদার কাছে আসছি। আশফাক আহমেদও রয়েছেন। আমি একটা দ্রুত বিরতির পর ফিরে এসে আমি প্রশ্নের উত্তরটা নিতে চাইছি, সঙ্গে থাকুন, ততক্ষণ কোথাও যান। ফিরে এলাম বিরতির পর, আর দীপঙ্করদার কাছে অবশ্যই আসবো, কারণ প্রদীপ্তদার যে উত্তরগুলো চাইছি আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করি দীপঙ্করদার থেকে। বলুন দীপঙ্কর। বিষয়টা হচ্ছে গিয়ে আপনি প্রথমে শুরু করেছিলেন যে সমব্যথীর ব্যাপারটা, সমব্যথীর প্রকল্প একটা মমতা ব্যানার্জি মনে আছে, তার নাম দিয়েছেন অনেক, তো উনি নাম দেন, এটাও দিন। তা আজকের এই যে সিম্প্যাথিটা সমব্যথীর পর্যায়ে চলে যাচ্ছে না, আর সেই দিন যদি তিনি বুঝতেন যে কথাটা সেই তার দলের প্রবক্তা হিসেবে বলছে, জানি না কোন প্রবক্তা কোন টিমে আছেন তিনি উল্টো বলছে আমি টিমের অরিজিনাল, এই বলছে আমি না। তা সেই দিন তিনি বুঝতে পারেননি, আজকে এখানে এসে গাড্ডায় পড়ে তিনি বুঝতে পেরেছেন, সেটাও যেমন বলছেন বিজেপি। এবার আমি এবার সেখানেই আছি। এনডিএ তে থাকলে যদি যায়, এই যারা নতুন হয়েছে এনডিএকে সাপোর্ট করবে বলেছেন, তারা বিজেপিতে যায়নি, তার জন্য দায় নেবে। এর কি মজার ব্যাপার বলুন তো? এরা যখন কি যেন ইন্ডিজোট করেছিল, পুরুলিয়া পার হয়ে যখন এদিকে কলকাতার দিকে আসছে, সিপিএম কংগ্রেস তৃণমূল আলাদা আলাদা লড়ছে, একে একেবারে গালাগালি দিচ্ছে। আবার যেই বর্ডার পার হয়ে চলে যাচ্ছে, বিহারে যে ঝালমুড়ি, দিল্লিতে যে দোস্তি, আবার কোথায় গিয়ে বসে একসাথে বলছেন যে আমরা ইন্ডিজোট করছি, কি ব্যাঙ্গালোর মহারাষ্ট্রে গিয়ে বসলো। সে সময় তাদের কি হয়েছিল তখন মনে পড়েনি এই শব্দটা, তখন বলে যে ও ওটা নীতি আদর্শের বিষয়, তখন রুখতে হবে নীতি আদর্শ। অর্থাৎ সেক্ষেত্রেও দেখতে গেলে এই যে সনাতনী বিরোধী, হিন্দু বিরোধী, একেবারে যারা ইউপিএ জোট করেছে, প্রতিটা দলের সময় দিলে আমি দেখে দেখে বলে দেবো, মোলায়েম সিং যাদব থেকে শুরু করে, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে মমতা ব্যানার্জি পর্যন্ত, প্রতিটা দল, প্রতিটা জোটের তাদের মূল লক্ষ্য সনাতনী হিন্দুদের বিরোধিতা করা এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে তোষণ করে ক্ষমতায় টিকে থাকা। স্বাধীনতার আগে থেকে শুরু করে প্রতিটা পার্টে দেখাতে গেলে আজ পর্যন্ত প্রতিটা জায়গায় এরা হিন্দু সনাতনী বিরোধী হিসেবে থেকেছে। সেই কারণে আমরা এনডিএ জোট গঠন করেছি, যারা এই সনাতনীদের পক্ষে, হিন্দুদের পক্ষে, জাতীয়তাবাদীর পক্ষে আদর্শকে রাজে লাগবে। থাকতে যদি বাইরে থেকে কেউ সাপোর্ট করতে চায়, বাইরে থেকে মনে করবেন মন্ত্রিসভার সদস্য নয়, ইস্যুভিত্তিক সদস্য, মন্ত্রিসভার সদস্য, বাইরে থেকে সদস্য অনেক ছোটবেলার থেকে শুনে এসেছি। দেখিনি আমরা দেবগৌড়া থেকে শুরু করে, দেখিনি আমরা আইকে গুজরাল, দেখিনি আমরা প্রতিটা পর্যায়ে প্রধানমন্ত্রীদের দেখিনি, কারা সমর্থন করেছে, বিরোধিতা করেছে, কারা সমর্থন করে বেরিয়ে এসেছে, প্রতিটা পর্যায়ে হয়েছে। অর্থাৎ এরা যখন সমর্থনের কথা বলে তখন ওইগুলোকে ভুলে যায়, ওই আদর্শগুলো ভুলে যায়। অর্থাৎ ভুলে না গিয়ে সেইটাকে মনে করে রাখুন যে সেই দিন যেভাবে আপনারা সমর্থন করেছিলেন ওই নীতি আদর্শ জোটের কথা বলে, ঠিক আজকের দিনেও সেই প্রয়োজন পড়ছে। কারণ আগামী দিন এই ভারতবর্ষের বুকে অনেক বড় কাজ এই বিজেপির হাত দিয়ে হবে, নরেন্দ্র মোদীজি। ওকে, এক মিনিটের রিপ্লাই উত্তরটা নিয়ে নিই, আশফাকদার কাছে আসবো। নিশ্চয়ই, এই 12 বছরে অনেক বিশাল কাজ হয়ে গেছে। হট করে তৃতীয় বিশ্বের ইকোনমি, মানে বিশ্বের 3য় নম্বর ইকোনমি হলাম, আবার 6 নম্বরে নেমে গেলাম। কিন্তু আমাদের এজেন্ডা কিন্তু ইন্ডিয়ার একটাই এজেন্ডা, সেটা হচ্ছে এই বিজেপিকে যে করে হোক হারাতে হবে, এটা পরিষ্কার এজেন্ডা। কিন্তু আমি তো কখনো বলিনি আই অ্যাম পার্টি উইথ ডিফারেন্স, ইন্ট্রিগাল হিউম্যানিজম, আমার রক্তে, আমার কর্মীর রক্তে যাদের হাতে লেগে আছে তাদের আমার দলে নেব না, এসব তো আমরা বলিনি। এসব বলেছে যে বিজেপি। আমি সেই বিজেপিকে প্রশ্নটা করেছিলাম যে অটল বিহারী বাজপেয়ীর আদর্শ কেন্দ্রিক যে ভাবনা, ইন্ট্রিগাল হিউম্যানিজমের যে ভাবনা, হরিপ্রসাদ ভাদুড়ির যে ভাবনা, সেই ভাবনা কি আজকের রাজনীতিতে কাজে আসছে নাকি শুধু পুরোটাই ক্ষমতা কেন্দ্রিক, এর বাইরে আর কিচ্ছু না? আমার তো এই সেম প্রশ্নটা তো পরিচিত আপনার কাছেও করতে ইচ্ছে করছে যে ক্ষমতা কেন্দ্রিক তৃণমূল কেন এতগুলো ভেঙে গেল এখন এই অভিযোগ? অবশ্যই ক্ষমতা কেন্দ্রিক বলেই তো আমাকে এই প্রশ্নটা নিতে হচ্ছে যে আমি কোন দলে আছি।
তোমরা জানো, কারণ তোমরা আমাদের দলকে জানিয়েছো এবং তোমরা সেটা মমতাপন্থী দলকেই জানিয়েছো। সেটা কি মমতা কারণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল জানতেন না? মানেই আজকে মমতা গিয়ে তিনি কংগ্রেস। কেন বলছেন? তোমার আর্কাইভ খুলে দেখতে পাবে, এখানে বসে বলে গেছিলাম রেজাল্টের আগে, ভোটের আগে, যে তৃণমূল কংগ্রেস হাঁটতে চলেছে, ফিরবে না, এবং যাওয়ার 6 মাসের মধ্যে দলটার অস্তিত্ব 6 মাস লাগেনি, 1 মাসের আগেই সাইনবোর্ডে পরিণত হওয়ার জন্য কে কোন সাইনবোর্ড হবে, কোথায় যাবে, তাই নিয়ে লড়াই। ওকে, আশফাকদার কাছে আসবো ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে, কারণ আমরা মানে যতই বাধা হোক 21শে জুলাই কিন্তু হবে, এটা কিন্তু বার্তা দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমি সেই জায়গাতে কুণাল বাবুর কাছে সেই টেলিফোন এসেছিল, তিনি বলছিলেন, আমি সেই বাইকটা একবার শুনিয়ে দিই, আমি তারপরে আশফাক সাহেব আপনার কাছে আসছি, বক্তব্যটা একবার শুনুন। অনেক কমপ্লেন আমাদের কাছে আসছে, একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না, একটা মিছিল করতে পারমিশন দেওয়া হচ্ছে না। আমরা ডিটেলসে আমরা 21 জুলাই আশা করি পারমিশন পাবো। আমরা প্রথম বছরের মতো বছর একটাই প্রোগ্রাম তৃণমূলের, এবং সেই প্রোগ্রাম যার জনের দিনে অনেক কষ্ট করে আমাদের করতে হবে, কিন্তু 5 জন কর্মী থাকলেও আমাদের সেই মিটিংয়ে থাকবে পয়সা নেবে। এবং তো সেই 21শে জুলাই আর সামগ্রিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কি মতামত আশফাক সাহেব? দেখুন, 21শে জুলাইয়ের যে প্রোগ্রাম, এটা মূলত জাতীয় কংগ্রেসের প্রোগ্রাম তো না, জাতীয় কংগ্রেসের কর্মীদের বলিদান, তাদেরকে মারা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। তো সেই একটা দুঃখের সময় আমরা জাতীয় কংগ্রেসের যারা হয়েছেন, তারাই ভাবনা, যারা ওই শহীদ হয়েছিলেন তারা কিন্তু জাতীয় কংগ্রেসের পতাকা তলেই শহীদ হয়েছিলেন, জাতীয় কংগ্রেসকে জেনে মেনে শহীদ হয়েছিলেন। তো সেটা হাইজ্যাক করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু আমরা আগামী দিনে 21শে জুলাই খুব বৃহৎ ভাবে পালন করতে যাচ্ছি, যেটা আজকে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার উনি জানিয়ে দিয়েছেন, এবং আমরা আমাদের পোস্টারও রিলিজ করেছি। তো আমরা পালন করব, এবার কে পালন করবে না করবে তাদের ব্যাপার সেটা, কিন্তু আমরা জাতীয় কংগ্রেসের পতাকা তলে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করে আমরা 21শে জুলাই পালন করব এবং তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো। আর এই যে দলের অন্দরে বলছেন অসুস্থ মাকে ছেড়ে চলে যাবেন, প্রশ্ন তুলছেন, যে প্রসঙ্গটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছিলাম, তো সেই জায়গায় আপনার কি বলার কি বলছেন? দেখুন, গণতন্ত্রের সহানুভূতি গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের রায়কে আবেগ দিয়ে ঢাকা যাবে না। মানুষের রায় আবেগে চলে না, কাজ করবে প্রতিফলিত হয়। তো ঠিক আছে, তৃণমূল কংগ্রেস কি ট্যাকটিক্স নিচ্ছেন তাদের সাংগঠনিক স্ট্রাকচারকে আবার রিকনস্ট্রাক্ট করার জন্য, সেটা আলাদা বিষয়, সেটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত বিষয়। কিন্তু সামগ্রিকভাবে এখন ওনার উচিত, বা সমগ্র মানুষকে উচিত, জনতাদের উচিত, যে সরকার, ডবল ইঞ্জিনের সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সে প্রতিশ্রুতি পালন হচ্ছে কিনা, বাংলার পরিস্থিতি কত ভালো হচ্ছে, কি কি বলেছিলেন সেইগুলোকে দিকে মনোনিবেশ করে তার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। আজকে যে ভারতবর্ষের অর্থনীতি, আমি আপনাকে বলি মণিময়ী বাবু, যে একটা সাধারণ মানুষ, আমি একজন ব্যক্তিগতভাবে আইনজীবী, পেশায় আইনজীবী, আমাদের কাছে বহু ধরনের ক্লায়েন্ট আসে, মক্কেলরা আসে, তারা কিন্তু বিজনেসম্যান যারা, তারাও কিন্তু, এবং বিজেপির সমর্থক যারা, তারাও আজকে বিজেপির প্রতি ক্ষুব্ধ। কেন ক্ষুব্ধ? অর্থনৈতিক অবস্থার জন্য ক্ষুব্ধ। সামগ্রিক ভারতবর্ষের যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, আমরা কালকে প্রোগ্রাম করেছিলাম ছাত্র কি গুঞ্জ, যে ছাত্রের যে হাহাকার, মারা যাচ্ছে, তাদের নিয়ে বর্তমানে কেউ মাথা ঘামাচ্ছে না। এবং যে মুখ্যমন্ত্রী, বাংলার পরিস্থিতিতে আছি, যে মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, তখন তিনি বলেছিলেন আমি দাঁড়িয়ে যাব বুলডোজারের সামনে, কিন্তু ওনার শাসন আমলে যখন ওনার শাসন চলে আসলো, উনি শাসক হলেন এবং এই মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, ক্ষমতা ওনার কাছে চলে আসলো, তখন বুলডোজার চলে যাচ্ছে, হাইকোর্টকে ইন্টারভেন করতে হচ্ছে, মানুষকে
হাইকোর্টে যেতে হচ্ছে ডিউ প্রসেসটাকে ফলো করানোর জন্য। তো এই যে গরিব মানুষদের উপর ভারতীয় জনতা পার্টিকে আমরা এবং সারা ভারতবর্ষের মানুষ জানেন যে হাম দো হামারে দো, এই মানে তারা শিল্পপতি কিছু আইডেন্টিফাইড শিল্পপতিদের হয়ে কাজ করেন এবং তাদের স্বার্থ রক্ষা কি করে হবে তার জন্য কাজ করছেন। এবং শুধু আরেকটা কি করছেন, তাদের আরেকটা কাজ, সবচেয়ে বড় কাজ হচ্ছে ধর্মীয় মেরুকরণ, সব সময় ধর্মের কথা বলা, যাতে করে ওনাদের যে ব্যর্থতা তা লুকিয়ে যায়, মানুষটা ভুলে যায়। কিন্তু এটা আমি মনে করাতে চাইছি, মানুষ জনতা কিন্তু ভুলছে না, ভুলবে না। তারা ক্ষুব্ধ, আপনাদের বিজেপির সমর্থকরাও ক্ষুব্ধ হয়ে আছে। আচ্ছা, মারাত্মক জায়গা আপনি বলছেন। ঠিক আছে আসফাক সাহেব, আমি আসবো পরবর্তীতে, আবার দীপঙ্করদা বলবেন, এই জায়গায় ডেফিনেটলি বক্তব্য থাকবে। তার আগে একটা দ্রুত বিরতি, কারণ তারাতলা তার ভুললে চলবে না। সেটা কার জন্য হলো সেটাও তো এই মুহূর্তে সামনে আসছে। যাই হোক, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্প্যাথি কার্ড জানি আমরা, অনেকগুলো জায়গা জানবার চেষ্টা করলাম, সেটা তো রয়েছেই। আর এটা ভুললেও চলবে না, যেটা বলছিলাম যে তারাতলার মতন ঘটনা ঘটে গেল কিভাবে এই সমস্ত বেআইনি নির্মাণ সমেত যে সমস্ত জায়গায় এরকম বিল্ডিং কনস্ট্রাকশন রয়েছে, ইল্লিগাল উপায়ে তৈরি হয়েছে, এবং সেই ইল্লিগাল উপায়ে তৈরি হতে হতে কখনো ভেঙে পড়ছে, মারা যাচ্ছেন মানুষজন। এই যে মৃত্যুগুলো হয়ে গেল, এই মৃত্যুগুলোর দায় কার? 15টা মৃত্যুর দায় কার? এই প্রশ্নটা তো সব থেকে বড় প্রশ্ন। আমরা বিপর্যয় মোকাবিলা বাহিনী, তাদের সাহায্যের যে জায়গাটা, মানে সেটা তো আমরা দেখলাম একই সঙ্গে দাঁড়িয়ে। আজকে যে পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যে এতগুলো বছর ধরে যে নির্দিষ্ট যারা সেভিয়ার, যারা আসবেন এ ধরনের ঘটনা ঘটে গেলে পরে তাদেরকে উদ্ধার করবেন, সেই উদ্ধারকারী দলগুলোকে পশ্চিমবাংলায় কার্যত কি পঙ্গু করে রাখা হয়েছিল? না সঠিক ইকুইপমেন্টস দেওয়া হয়েছে, না সঠিক মাত্রায় তারা কাজ করতে পেরেছেন। এই জায়গাগুলো তো স্পষ্ট হয়েছে, যদিও আবহাওয়া একটা বড়সড় বাদ সাধবার জায়গা রয়েছে, কিন্তু এটা তো আমরা শুনেছি যে কি অবস্থা বা কি উপায়ের মধ্যে থাকতে হয়েছে। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেশ কয়েকটি প্রতিক্রিয়া আজকের এই জায়গায় দাঁড়িয়ে শোনাবার চেষ্টা করি আপনাদেরকে, খুব তাৎপর্য রাখে। কি বলছেন মুখ্যমন্ত্রী? এনডিআরএফের মতো 200 জনের স্পেশাল টিম সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট বানাচ্ছে। সব অগ্নিবীর ছেলেদেরই না হবে, ছেলে মেয়েদের। 100 জন কলকাতার জন্য, সুন্দরবনের 50, হিলে থাকবে 50। মডার্ন ইকুইপমেন্ট আছে ভারত সরকারের। এনডিআরএফ তারাতলার ইনসিডেন্টে আপনারা জানেন এখনো রেস্কিউ অপারেশন চলছে। এনডিআরএফ লিড করছে, তাকে বাকি সবাই হেল্প করছে। এবং এনডিআরএফের সঙ্গে আমি মাননীয় কমিশনারের ফোন থেকে কথাও বলেছি, তাদের ধন্যবাদও জানিয়েছি। তারা কতক্ষণের মধ্যে ক্লিয়ার করতে পারবেন সেটাও আমি জানতে চেয়েছি। দে আর ট্রাইং দেয়ার বেস্ট। দুটো জায়গা ক্লিয়ার করতে পেরেছে। এনডিআরএফ হোপফুল, যদি আবহাওয়া ঠিকঠাক থাকে তাহলে আজকে রাতের মধ্যে তারা কমপ্লিট করতে পারবে টোটাল রেস্কিউ অ্যান্ড যা আছে আমাদের, যা চলছে। নগরায়ণ বা সবটা আটকানো আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গার্ডেন রিচ থেকে কসবা তিলজলা হয়ে লাস্ট তারাতলা যে ইনসিডেন্টগুলো 1 বছরের মধ্যে দেখলাম, এর একটা নিয়ন্ত্রণ, একটা শেষ, একটা জীবনের অনেক দাম রয়েছে। শুধু 31শে জুলাইয়ের মধ্যে এই বিষয়গুলোর সাথে সাথে আমরা এই কমিটিকে 90 দিন, 34 বছর এবং 15 বছর, অর্থাৎ এই 49টা বছর একদিকে বামেরা, একদিকে তৃণমূল কংগ্রেস, তারা, তিনি বলছিলেন, গতকাল শুনছিলাম, তিনি বলছেন যে মেশিন দেখে অবাক হয়ে গিয়েছি। কারণ একটা রাজ্যে যেখানে 4 লক্ষ কোটি টাকারও বেশি বরাদ্দ হচ্ছে বাজেটে, সেখানে 500 বা 1000 কোটি টাকা খরচ করলে সরঞ্জাম সহ কত বড় একটা অর্গানাইজেশন দাঁড় করিয়ে দেওয়া যেত, কিন্তু তা করা হয়নি। আজকে এই বিপর্যয়গুলোকে তাহলে পরে রোকবার জায়গাগুলো, যদি বিপর্যয় বলে থাকি আমি, খুব স্বাভাবিকভাবে কেন, তাহলে তারা এই টাকাগুলো দিয়ে কি করেছিলেন? এটা খুব স্বাভাবিক প্রশ্নের জায়গা। তাহলে মৃত্যুর কোনো দাম ছিল না তৃণমূল কংগ্রেসের আমল, এটাই খুব সুস্পষ্ট হচ্ছে, তাই নয় কি?
দীপঙ্কর দা? দেখুন, মাত্র 47-48 দিনের একটা সরকার যদি প্রাকৃতিক দুর্যোগকে প্রতিহত করার জন্য একটা বাহিনী তৈরি করার কথা ভাবতে পারে, তাহলে 15 বছরের সরকারটা ভাবেনি কেন? শুধু রাজনৈতিক বিরোধিতা করার জন্য বিজেপির হয়ে বলছি তা না, সাধারণ মানুষের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম, করা উচিত ছিল কি উচিত ছিল না আপনি বলুন? 34 বছরের একটা সরকার চালালো, তারা কলকাতা শহরে একটা বিপর্যয় হলে একটা লোহার বিম কাটার জন্য একটা যন্ত্র রেখে যায়নি, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন, বলতে পারছেন না কোনো আধিকারিকের একটা যন্ত্র নেই। এই যে পরিস্থিতি একবারে খোপলা করে থুয়ে গেছে। আপনার একটা কথা মনে থাকবে, কেন এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী, কেন প্রশাসন দায়ী ভাবতে পারছেন? আপনি ভাবুন 2016 সালের 31শে মার্চ প্রস্তায় ব্রিজের যে ঘটনাটা, 26 জন মানুষ মারা গিয়েছিল, যে কোম্পানিটা যারা অপরাধ করেছিল গ্রেপ্তার করা হয়েছিল। আপনি বলুন, তদন্ত কমিটি গঠন করেছিল ক্যালকাটা পৌরসভা এবং মমতা ব্যানার্জি নিজেই ছুটে গিয়েছিলেন। তিনি ছুটে যান, মানুষের কথা বলেন বলে গেছিলেন দেখাতে। একটা লোকের সাজা দিয়েছে, আপনি দেখেছেন একটা লোকের? সেই দিন যদি প্রস্তার ঘটনা যারা ঘটিয়েছিল তারা যদি সাজা পেত, তার পরের ঘটনাগুলো যদি তাহলে এইভাবে ঘটতো না, আমরা একদম চ্যালেঞ্জ করে করতাম। দেখা গেল প্রস্তার ঘটনার সাথে কারা জড়িত? তৃণমূল কংগ্রেস জড়িত। সাপ্লায়ার কারা? লোকাল তৃণমূলের নেতারা। আমি তাদের ধরছি, মমতা ব্যানার্জির কোনো দোষ নেই এগুলো। আর এগুলো নিয়ে যারা ছাপাই গেছে তারা চোরের মায়ের বড় গলার মতো বলছে না। একদম বাস্তব কথায় আসা যাবে না যে এটার জন্য মমতা ব্যানার্জির প্রশাসন দায়ী। এবং তিনি যদি এই যে প্ল্যান টাকা পয়সা সব ছেড়ে দিলাম, সেগুলো যা করেছে সব ছেড়ে দিলাম, কিন্তু যিনি এরপরে সইটা করলেন তিনি ভাববেন না যে এইভাবে তৈরি হয়ে যাচ্ছে। এই যে পরিস্থিতিতে বাংলাকে রেখে গেছে, জানি না কোন পাড়ায় কখন কীভাবে ঘটনা ঘটে। আপনার এখানে বসে আছি, প্ল্যান আছে কিনা আপনার কাছে আমি দেখতে চাইবো পরের দিন ঢুকতে, এরকম একটা ভাবতে হতে পারে। হাসির কথা নয়, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বাস্তব সত্যি কথা। তা আপনার বাড়িতে রাস্তাঘাটে যে কোনো জায়গায় হতে যেতে পারে, আপনি যে প্লটে থাকেন সেখানেও হতে যেতে পারে। তাহলে এই বাংলার মানুষকে মৃত্যু মুখে দাঁড় করিয়ে গেছে। আমরা যে বারবার বলছি, একদিকে দুর্নীতি, একদিকে অনাচার, একদিকে অত্যাচার, একদিকে মানুষের কাছে ওষ্ঠাগত প্রাণ, জীবন কেড়ে নিয়েছে, বাড়ি কেড়ে নিয়েছে, ঘর কেড়ে নিয়েছে, সম্পত্তি কেড়ে নিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে বিজেপি করার অপরাধে গুলি করে রাস্তায় ফাঁক দাঁড়িয়েছে, পিটিয়ে মেরে দিয়েছে রবীন্দ্রবাবুকে। সেগুলো যেমন করেছে, ঠিক অন্যদিকে এইভাবে প্রশাসনিক লেভেলে যে কাজগুলো করার জায়গা ছিল কোনোদিন করেনি। যিনি দাঁড়িয়ে বলছেন আমি সব জানি, ফৌকাত বোমবাদে সেও জানে, আর কার বাড়িতে চুরি হচ্ছে, কে কোথায় প্রেম করে নাকি তাও জানে। কারণের সম্পর্কে বলেছিল, কিছুই জানতেন না। আমি একদম বলছি আপনাকে এটাও বলে যাচ্ছি, জানি না পরে এই সময় পাবো কিনা বলার। এর সাথে আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, মুখ্যমন্ত্রী বলেছে, বিজেপির সংকল্পপত্রে বলা আছে, যারা যে অপরাধ করেছে, আপনার মনে হচ্ছে এরকম নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট আইনের আওতায় সবাইকে সাজা পেতে হবে। আপনি জেনে রাখুন, এটাই বলেছিল, এক্ষুনি বলছিল না ডিফারেন্স, আমরা ডিফারেন্স বলেছিলাম, প্রমাণ করে দেন, অপেক্ষা করুন দেখুন। আজকে স্বরূপ ওই যে পদত্যাগ করে তৃণমূল থেকে পাড়িয়ে উড়িষ্যায় গিয়েছিল, অনেকে ভাবছিল তৃণমূলের সাথে বিজেপির অ্যাডজাস্টমেন্ট হয়েছিল অনেক টাকা, ওই যে গুলশান কলোনির সেই বেতাজ বাদশাহ উড়িষ্যা থেকে নিয়ে এসে ধরে শ্রীঘরে পুড়িয়ে দিয়েছে, ছাড়া পায়নি। ঠিক সেইভাবে এরাও ছাড়া পাবেন, একটু সময় দিন, দেখতে দিন, আইনের মাধ্যমে এদের সাজা দেওয়া হবে এই বাংলা। একদম প্রদীপ্ত দা। দেখুন, আমি একটা চিঠি পড়ে প্রথমে শোনাবো। এটা প্রেস ইনফরমেশন ব্যুরোর দেওয়া। প্রেস ইনফরমেশন ব্যুরো ভারত সরকারের দিচ্ছে 23শে মে 2020 4:28। আচ্ছা, 23শে মে 2020 4:28 কি বলছে? 10 additional NDRF teams deployed in West Bengal for post cyclone Amphan management। মোট 36টা টিম পশ্চিমবঙ্গে এসেছিল। কি বলছে? অন রিসিপ্ট অফ রিটেন রিকোয়েস্ট ফ্রম প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স। চিঠিটা যে কেউ এখনো অনলাইনে দেখে নিতে পারে। সফেদ ঝুট, দিস ইজ কল্ড সফেদ ঝুট, যে পশ্চিমবঙ্গে নাকি কখনো কেন্দ্রের টিমকে ডাকা হয় না। আমি কেন্দ্রের টিমে ডাকা না, আমি তোমাকে বলছি না, আমি অন্য কথা বলছি, যেটা শুরু করলো মণিময়। এটা 36টা টিম আমফানের সময় ছিল, এবং তোমার এখানে এসে আমাকে দিনের পর দিন উত্তর দিতে হয়েছে কেন গাছ কাটা যাচ্ছে না, 3 দিন হয়ে গেল। এই চাই, তখন ওপরে তোমাদের প্যানেল বসতো। গেল 1, 2, এখানে টিম করা যায়নি 200টা মানুষ নিয়ে, তাও অগ্নিবীর চুক্তিভিত্তিক সেনাবাহিনী, সিভিক সেনাবাহিনী,
সেই সিভিক সেনাবাহিনী দেশের সুরক্ষা যারা দেবে তাদেরকে মানে স্থান দিতে একটা টিম করা হবে। 80,000 সিভিক ডিফেন্স তৈরি করে গেছেন মণিময় মমতা বন্দ্যোপাধ্যায়। 80,000 সেই সিভিক ডিফেন্সের ট্রেনিং নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের সাংসদরা রিপোর্ট করেছেন। আজও পার্লামেন্টারি কমিটিতে সেটার রিপোর্ট আছে, দেখে নিক যে কেউ। দিস ইজ ট্রুথ। যেমন বলা হয়েছিল না যে বিএনএস নাকি এখানে কার্যকর হয়নি, প্রথম ক্যাবিনেটে বিএনএস নাকি কার্যকর হলো, সফেদ জুট। যে বিজেপি বর্তমানে কিছু কিছু কথা ছড়িয়ে দিচ্ছে যেগুলো পরিষ্কার মিথ্যে। বিএনএস যেমন আমার এখানে কার্যকর হয়েছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং, যে কেউ যে কোনো থানায় যে কোনো কোর্টে চেক করুক, তেমনই এখানে যেমন বলা হচ্ছে এনডিআরএফ টিমকে ডাকা হতো না। প্রমাণ দিয়ে দিলাম যে ভারত সরকারের কাছে লিখিত রিকোয়েস্টে আমফানের সময় মোট 36টা এনডিআরএফ টিম ছিল 6টা ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গের। ঠিক আছে, তেমনই 80,000 সিভিল ডিফেন্স তৈরি করা হয়েছে। এবার পয়েন্ট নাম্বার 2 যাচ্ছি। আমার বক্তব্য, যেমন স্বরূপদাকে গ্রেফতার করা হয়েছে, স্বরূপ ঘোষকে, যেদিনকে ওকে টিভিতে দেখানো হচ্ছিল যে ও তৃণমূলের কত দুর্নীতি জানে, তাহলে তো সব প্রুভেন। 20 সাল থেকে দেখতে পাচ্ছি এরকম কাগজ নিয়ে কার কোন ব্যাংকে চেক রয়েছে, সব দেখেছি। আজ অব্দি যেমন সাজা পেলাম না যে কে বা কারা দোষী। এখন তো 50 বছরে এই প্রথম পশ্চিমবঙ্গের একটা অন্তত ভাগ্য ভালো বলবো, অন ক্যামেরা বলছি, যে ডবল ইঞ্জিন পেল। মানুষ এবার ভাববে এই যে কেন্দ্র রাজ্য হবে না, এবার অন্তত সাজা দেওয়ার ক্ষেত্রে। এই যে বললো না পোস্তায় কাকে সাজা দিয়েছে, অ্যারেস্টেড হয়েছে, জানে ট্রায়ালের কি সিস্টেম, ট্রায়ালের সিস্টেমের কি অবস্থা ভারতের আইনি বিচার ব্যবস্থায়, কেন বিচারক নিয়োগ হয় না, সে নিয়েও অনেক বিস্তারিত বিতর্ক হতে পারে। আমার শেষ কথা যে ভাই, যে বা যারা দোষী, ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মোটামুটি জানিয়ে দিয়েছেন কে বা কারা দোষী, মোটামুটি জানিয়ে দিয়েছেন। কোন ফিরহাদ হাকিম দোষী বা ফিরহাদ হাকিমের সাইন রয়েছে বলে পরিষ্কার বলা হচ্ছে বিধানসভায়, এখনো গ্রেপ্তার হয়নি। কেন গ্রেপ্তার হলো না? দেখুন, এই যে আমফানে বলছিল, আমফানের অবস্থাটা কি ছিল? আমফানে প্রাকৃতিক দুর্যোগে বাংলার মানুষের জীবন নষ্টাগত। প্রথম দিকে তো তিনি ডাকেইনি, কদিন পরে ডেকেছিল। আজকে এই কথাগুলো বলে যখন বিরোধীরা বলেছিল, বিজেপি বলেছিল যে ডাকুন, দিল্লি থেকে ডাকুন, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে ডাকুন, প্রথমে তিনি ডাকতেই চাননি। পুরো যখন আর উপায় দেখেননি তখন তিনি ডাকতে বাধ্য হয়েছিলেন। এটাই অবস্থা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মমতা ব্যানার্জির আমফানের পরে এই অবস্থা হয়েছিল তাই। এবং আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী আসার পর ওই আমার বসিরহাট কলেজে এসেছিলেন, বসিরহাট কলেজের পাশে বসিরহাট কলেজে বসে মিটিং করেছিলেন। মুখ্যমন্ত্রী যেতে চাননি তো প্রধানমন্ত্রী এসেছিলেন বলে গিয়েছিলেন, 1000 কোটি টাকা দিয়েছিল। সেই 1000 কোটি টাকা আমফানের ত্রিপল ভাইপোর ওই সেই ডায়মন্ড হারবার অফিসে এখনও পাওয়া যাচ্ছে। ভাবতে পারেন 1000 কোটি টাকা দিয়ে গেল আমফানে ক্ষতিগ্রস্ত বাংলার মানুষের জন্য, আর সেই ত্রিপল পাওয়া গেল এখনো ভাইপোর গোডাউনে পাওয়া যাচ্ছে। সেই শাহজাহান থেকে শুরু করে সমস্ত নেতার বাড়ি সুরুচির মাঠে পাওয়া যাচ্ছে। এটা ব্যাপার। চলুন, ঠিক আছে, একটা দ্রুত বিরতি। আশফাক সাহেব আপনার কাছে আসবে পরবর্তীতে, সঙ্গে থাকুন, ততক্ষণ কোথাও যাবেন না। ফিরলাম বিরতির পর, আর আশফাক সাহেবের কাছে আসবো ঠিক এই জায়গা থেকে। দেখুন, আলোচনা তো চলছে আশফাক সাহেব, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে 19টা মৃত্যু, তার দায়টা কারা নেবে? পূর্বতন সরকার যে কাজগুলো করে গিয়েছে, কেউই বলছেন কিছুই জানি না, অথচ হয়ে গিয়েছে এই বিল্ডিংগুলো, কোথাও পয়সার মাধ্যমে সমস্ত কিছু স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, কাজও চলছে। আজকে দাঁড়িয়ে একটা ঘটনার পর সবকিছু প্রকাশ্যে আসছে, কি মারাত্মক সেই অবস্থা। দেখুন, নিশ্চিত এই যে এর জন্য বিজেপি দায়ী বলুন। আচ্ছা, এটা বলে দিন, আপনি তো বিজেপি ছাড়া দোষ দেখেন, এটার জন্য বলুন বিজেপিও দায়ী। না, আমি যেটা বলছি আপনি বলতে দিচ্ছেন না। শুরু করতে বলেন বিজেপিকে দায়ী বলুন। না, আমি এইখানে আমি বিজেপিকে দায়ী বলবো না এই পার্টিকুলার এই তারাতলার ঘটনায়, কারণ এটা অবশ্যই তৃণমূলের সরকার ছিল এবং তৃণমূলের সরকার তারা ব্যর্থ শুধু নয়, তারা রেসপন্সিবল। তার জন্য সরকারে যারা ছিলেন তারা সবাই রেসপন্সিবল, এবং বিজেপিকেও সেই একজনও রেসপন্সিবল লোকেদেরকে নিজেদের দিয়ে প্রোটেকশন দেওয়ার দরকার উচিত হবে না, এবং তাদেরকে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করছি। এবং টাইম বাউন্ড একটা সময়বদ্ধ একটা থাকবে, সময়সীমা থাকবে, তার মধ্যে তদন্ত হয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। তার সাথে সাথে দোষীদের শাস্তির সাথে সাথে এটাও নিশ্চিত করা হোক যে এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের
দুর্ঘটনা যেন আগামী দিনে না ঘটে তার কি ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে। এবং এতে আমার প্রশ্ন যেই হচ্ছে, বা- তৃণমূল যেই দোষী- সরকার তো উন্নয়নের সরকার ছিল, মানে তারা তো বলতেন এটা তো উন্নয়নের সরকারের কোনো জায়গাতে উন্নয়ন ছিল না। মানে আমি বলছি যে এই জায়গায় যে তৃণমূল- 4 লক্ষ কোটি তৃণমূলের টাকা যদি সর- বাজেটে বরাদ্দ হয় তা তো অনেক কিছু করা যেত, কেন করা হয়নি? তৃণমূলের সরকার যদি উন্নয়নের সরকার হতো তাহলে পরে আজকে যে অবস্থা তৃণমূলের দলের যে অবস্থা সেটা হতো না। মমতা ব্যানার্জির যে অবস্থা, কেউ কি ভাবতে পেরেছিলেন যেই সমস্ত নায়ক নায়িকাদের নিয়ে যখন নাচতেন উনি স্টেজে, সেই তারা চলে যাবে, মানে উনি এগুলো প্রশাসনিক ভাবে এগুলো দেখেননি যে কি হবে না হবে কি করবে, সব সময় খালি মানুষকে ভাউতা দিয়ে রেখেছেন। আমরা তীব্র তার বিরোধিতা করেছি বিভিন্ন সময়। মানুষদেরকে আন্দোলন করতে দিতেন না, কেউ অন্য বিষয়ে আন্দোলন, কোনো বিষয়ে আন্দোলন করতে চাইলে বারবার পারমিশন হাইকোর্টে, আমরা গেছি অনেকবার হাইকোর্টে বারবার যেতে হয়। তো তৃণমূল অবশ্যই বহু বিষয়ে দায়ী রয়েছে। 15 বছর প্রশাসনে ছিলেন, ওই প্রশাসনে ওনার সেই দায়ীগুলো নিতে হবে, রেসপন্সিবিলিটি গুলো নিতে হবে এবং সরকারের মেন কাজ হচ্ছে জবাবদিহিতা থাকা চাই, এটা থাকতে হবে, রাখতে হবে। বাংলায় এই মুহূর্তে ভরসাহীন হয়েছে, ভয় আউট হয়েছে। যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের পারফরমেন্স অ্যাটলিস্ট 46 ডেজের মধ্যে বা 47 দিনের মধ্যেই বা কিরকম দেখলেন আপনি? দেখুন, পারফরমেন্স তো ভারতবর্ষেই ভালো নেই, তো এখানে ভালো কি করে হবে? এখানেও পারফরমেন্স ভালো নেই, খালি প্রতিশ্রুতির করছেন, কিন্তু এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা ইমপ্লিমেন্টেশন না দেখবো ততক্ষণ কিছু বলা যাবে না। আচ্ছা, প্রতিশ্রুতি তো ভালো করছেন, প্রতিশ্রুতি তো অনেক কিছু ভালো হচ্ছে, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্টেশন হোক, তবেই আমরা বলবো এই সরকারের কত রিভিউ দিতে পারবো। দুটো জায়গা দীপঙ্কর দা উত্তর দেবেন, প্রদীপ্ত দার কাছে আগে আসি। না দেখুন, আমরা আগেও বলেছি, কুণালদার কথাও আপনাদের স্মরণ করে দিচ্ছি যে সরকারের এখন একটা গঠনের প্রয়োগ মানে একটা সময় চলছে, আমার মতে সেটা হানিমুন পিরিয়ড চলছে। এই সময় পলিসি প্রমিসেস আছে, পলিসি প্রমিসেসগুলো আমরা নজর রাখছি, ভালো কাজের সব সময় প্রশংসা করব, আগের সরকারের আগের বিরোধী দলের মতন করব না যে কোনো ভালো কাজই চোখে দেখতে পারবো না, ভিক্ষাবৃত্তি বলে দেবো, আবার সেটাকেই আমরা কার্যকর করব সরকারে এসে, এ ধরনের কথা ইমিডিয়েট বলবো না। আমরা ভালো কাজের যেমন সুনাম করব, খারাপ কাজ গলা ফাটিয়ে বলবো এটা খারাপ হচ্ছে, এবং তারা কারেকশন করার হলে করবে। তাহলে পরে আমাকে এটা একটুখানি, আচ্ছা দীপঙ্কর দাকে বলে নিন, তারপর আমি আসি। দেখুন, কংগ্রেস সম্পর্কে যত বলা যায় ভালো, কারণ তাদের নেতা 100 বার নির্বাচনের মানে সামনে দিয়েছে, 85 বার নেতৃত্ব দিয়েছেন দলে, এখনও পর্যন্ত ফেল। পাপ্পু আবার কোথায় গেছে মনে হয়, ইটালিতে না কোথায় গেছে, আবার যাবে নরওয়ে নাকি, আবার কী সব আছে টাছে, সেগুলো বলছি না। সে তার অন্তত পাল্টান যদি হয়। আর ওই প্রতিশোধের কথা বলছিলেন, তাহলে আপনি কি মনে করেন জাহাঙ্গীরকে ধরে অন্যায় করেছে? আপনার কাছে প্রশ্ন থাকলো। আপনি মনে করেন শহীদুলকে ধরে অন্যায় করেছেন? আপনি কি মনে করেন ওই মির্জা ইসকির নাম কি আব্বাসকে ধরে ভুল করেছে? আপনি মনে করেন ওই যে ক্যানিংয়ের শওকতকে ধরে ভুল করেছে? প্রতিশোধ এগুলো আপনার দৃষ্টিতে এগুলো প্রতিশোধ হবে না বাস্তব সত্যি হবে? এটা অন্যায় করেনি? আপনি একজন আইনজীবী, নিশ্চয়ই জানেন, আপনাকে সম্মান দিয়ে বলছি, নিশ্চয়ই আপনার এই শব্দটা প্রতিশোধের জায়গায় না গিয়ে, কারণ প্রতিশোধ হলে না তাহলে এত সময় প্রতিকার হয়ে যেত। আমরা সেটা তার করছি না, আমরা বিচারের আওতায় এনে না। আপনি প্রতিশোধের জায়গায় নিয়ে যাচ্ছেন, তাহলে শওকতকে ধরা হবে না, ছেড়ে দিয়ে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রতিশোধ বলতে হ্যাঁ বলুন। আমি প্রতিশোধ শব্দটা ব্যবহার করিনি, উনি শুনতে ভুল করেছেন। প্লিজ হ্যাঁ প্লিজ, আপনি ঠিক আছে, প্রতিশোধ শব্দটাকে আমি এখানে লিখে রেখেছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে সম্মান জানিয়ে বলছি, আপনি আইনজীবী হয়তো ভুলে যান, ভুলে যায়নি, আমি প্রতিশ্রুতিটাকে আপনি প্রতিশোধ শুনেছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি। এবং আমার একটা পাল্টা প্রশ্ন আছে, ও ফিরাদ হাকিমকে কেন ধরছেন না, ঋতব্রতকে কেন ধরছেন না, সাবিনা ইয়াসমিনকে কেন ধরছেন না, মথামারি কাণ্ডে কংগ্রেসের এমএলএ সায়েম চৌধুরী বাবুকে ধরেছেন, সাবিনা ইয়াসমিনকে আপনাদের টিম এনআইএ গিয়ে ধরতে পারছে না কেন? কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? আপনার উত্তরটা দিচ্ছি তো, আপনাকে এখানে বসে বলে যাচ্ছি। আপনি ওই ববি হাকিমের কথা যখন, তার কাগজ যখন বিধানসভায় দাঁড়িয়ে দেখে সই আছে বলতে পেরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জেনে রাখুন যেদিন অ্যারেস্ট হবে
সেই দিন আপনাকে ফোনটা আমি করব বা আপনি আমাকে করে বলেন দাদা ঠিক আছে অপেক্ষা থাকুন, একটু সময় দিন, কংগ্রেস- একটু সময় দিন, কংগ্রেস কারণ আইন চৌধুরীকে আইনের ধরেছে। মারপ্যাঁচে যাতে বেরিয়ে না যেতে পারে, কাবিনাই অ্যাক্ট আইনের ধরে মারপ্যাঁচে রেখে যাতে বেরিয়ে না যেতে পারে অপেক্ষা করুন, অবশ্যই তারা সাজা পাবে। বিশ্বরূপ দে কাউন্সিলর, তিনি বলছেন এই দলে যোগদান করে ভুল করেছে, প্রায়শ্চিত্ত করতে হবে। এইটা না দারুণ কথা, প্রায়শ্চিত্ত করতে হবে। মানে এই দাদা কিছুক্ষণ আগে বললো 18 সাল থেকে টানা চর্চা চলছে, তারপরে উনি এসছেন, কাউন্সিলর এসছেন, সিএবিতে উনি কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ ছিলেন। ছিলেন, হ্যাঁ। এবং সব থেকে বড় কথা, ওনার ওই গার্ডেন রিচের পরে মনে পড়েনি, পোস্তার পরে মনে পড়েনি, ওনার আজকে মনে পড়ছে। এগুলো সব কিছু একটা সেভিং করার ব্যাপার। কিরকম? কি সেভ করছে আমি জানি না, কিন্তু কিছু একটা সেভ করার ব্যাপার অ্যাকচুয়াল, বা ভবিষ্যৎ রাজনীতিকে শক্তিশালী করা। কারণ একটা তো অভিজ্ঞতা আছে যে অন্য দলে গিয়ে আমাদের দল থেকে তারা বেশ ভালো জায়গা ফায়গা পেয়েছে, হয়তো সেটাই নেওয়ার চেষ্টা করছে। দীপঙ্কর দা ছোট্ট করে শেষ করুন। না এই তো আমরা সব্যসাচীকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। বিরাট ব্যাপার। এই সব্যসাচী ব্যাক করে গেছিল কিসের জন্য, তৃণমূলে তারা বলতে হয় এই যে 77 কেজি সোনা বান্ধবীর বাড়িতে 3.5 কেজি, আমি আজকে বলছিলাম আমাকে 10 গ্রাম দিলেই খুশি হতাম, 77 কেজি তো বাদ দিন একশো। শেষ করুন। সে তাকে প্রার্থী করে বিধাননগরতে বারাসাতে পাঠালো, গিয়ে সন্ত্রাস, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, এতবার থানায় কমপ্লেন করা হলো, একবারও পুলিশ ধরলো না। বিজেপি ক্ষমতা এসেছে দেখেছেন তো, কোথায় আছে আশফাক সাহেব? একটুখানি সব্যসাচীর কথাটাও একটু মনে করুন, ঠিক আছে, কোথায় আছে, শেষ কত করুন, আনন্দে। শেষ করুন। চিন্তা করবেন না, ও শুধু পাবলিক ডিম দিয়ে শুরু করেছিল, আমরা যাতে ডিম কোনোদিন না পারতে পারে সেই জায়গায় নিয়ে যাবো তাকে। বেশ বেশ। সেটা 20 জন আমাদের এমপির জন্য যেন প্রযোজ্য হয়। বাপি হালদারের কথা কত শুনেছিলাম, আচ্ছা। কত কথা নিশ্চয়ই, কাকলি নিশ্চয়ই, রঞ্জিতদার একদম। কথা শুনেছিলাম। ছাড় পাবে না। Very good. ওনার কাছে, ওনার জন্য প্রযোজ্য হবে কি জানি না। বেশ ঠিক আছে, একদম, চলুন কার জন্য কি সবার প্রযোজ্য অপেক্ষা অবশ্যই হবে, আপনাকে সবার অপেক্ষা। গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, বেশ। হবেই। চলুন অবশ্যই আমরা দেখব আগামী সময়টা খুব তাৎপর্যপূর্ণ, এবং আগামী সময়ের বড় পদক্ষেপগুলো কি হচ্ছে সেদিকে আমাদের নজর আছে। অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর দা, প্রদীপ্ত দা, আশফাক আহমেদ, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আলোচনা তো আগামী সময়ও চলবে, বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করবো, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিএম। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে, শুরু করছি আজকের হাল্লা বল। হাল্লা বলে আজ বিভিন্ন তো পরিস্থিতি চলছে, তার মধ্যে যে পরিস্থিতি, মানে যে মর্মান্তিক ঘটনা তারাতলায় ঘটে গিয়েছে, এটাকে শুধুমাত্র বিপর্যয় বললে তো ভুল বলা হবে। মানুষের দ্বারা পরিচালিত এমন একটা পরিস্থিতি যা উপায় ছিল আটকাবার মতো, কিন্তু ওই ঘটনা ঘটবার পর পরবর্তী পরিস্থিতিতে দাঁড়িয়ে ছবিগুলো অনেক ক্লিয়ার হয়ে গিয়েছে। তো হাল্লা বলে তো ডেফিনেটলি আজকে তারাতলার প্রসঙ্গও থাকবে। এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তো না তুললেই নয়, কারণ আমরা মা এই শব্দ চয়নটা শুনলাম, মানে ওই মা যখন অসুস্থ, দলের যারা ছেলেরা রয়েছে, মানে যারা ছেলে, তারা কি ছেড়ে চলে যাবে? এই যে একটা হুক্তি, জানি এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবে আলোচনার জায়গায় না আসলেই নয়, তারই সঙ্গে আরও বেশ কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যেগুলো অ্যাড অন হয়েছে, সেগুলো নিয়ে আগে আলোচনা করব। মানে ভাবুন একবার, রাজনীতিতে কত কিছু হয়, মানে আপনার পায়ের তলার মাটি যখন সরে গিয়েছে, যখন যুক্তি শেষ হয়ে গেছে, যখন পাপের ঘোড়া উপচে পড়েছে, তখন কি আছে না, শেষ অস্ত্র হিসেবে একটাই জায়গা, একটাই হয়তো অস্ত্র, মানে সেই অস্ত্র হচ্ছে আবেগের রাজনীতি। এই আবেগের রাজনীতি নাকি ওই বারবার যে কার্ড খেলবার চেষ্টা করা হয়, সেই সিম্প্যাথি কার্ড কি খেলে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? খেলেই বা লাভ, আলটিমেট দাঁড়িয়ে কালীঘাট পৌঁছে তৃণমূল, সেখান থেকেও তো লোকজন ছাড়ছেন। বিশ্বরূপ দে কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও ওই তারাতলার ঘটনার দায়, মানে যে ঘটনা ঘটে গিয়েছে তিনি দেখতে পাচ্ছেন না চোখের সামনে, এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনিও রিজাইন করে যাচ্ছেন, তিনিও সরে যাচ্ছেন। এই গোটা ঘটনাগুলো ঘটছে, কন্টিনিউয়াস দলের অন্দরে চলছে। আজকে যখন আলোচনা শুরু করব, তো ডেফিনেটলি এই প্রসঙ্গগুলোকে দিয়ে শুরু করব। তৃণমূলের অন্দরের পরিস্থিতি আজকে অন্য বিষয়, কিন্তু যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে শুনছিলাম, তারা যেমন বলছিলেন, একই সঙ্গে অনেকেই বলছেন যে ওই 34টা বছর বাম আমলের আর 15টা বছর তৃণমূল কংগ্রেসের আমলের
বিপর্যয় বা যে ধরনের ঘটনা ঘটে সেই ঘটনাগুলো থেকে যাতে নিস্তার পাওয়া যায় তার জন্য তো একটা পরিকল্পনা লাগে। বাজেটে তো বিপুল অর্থ বহন হয়, কিন্তু সেই বাজেটের অর্থগুলো বহন করে আলটিমেট কাজে কি কিছু লাগানো হয়েছে, নাকি সেই এই কাটমানি সিন্ডিকেট তোলাবাজিতেই চলে গিয়েছে? এই অভিযোগগুলো করছেন প্রত্যেক। আজকে সেই নাকি অবস্থা যে কোনো কিছু সঠিক রূপায়ণটা হয়নি। আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে অবস্থাগুলো চলছে, তো আগামী সময় সেগুলোকে ঢেলে সাজাতে হবে, তার জন্য পরিকল্পনা করা হয়েছে। তার জন্য এনডিআরএফ এসডিআরএফ যে টিম, সেই টিমগুলোকে সঠিক পথে রূপায়ণ যাতে করা হয়, তাদের যে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে নানানবিধ ট্রেনিং সেগুলোকে সঠিক করা হবে, তার জন্য পথ ইতিমধ্যেই বলে দিয়েছেন। তো সেগুলো আগামী সময় পদক্ষেপ হিসেবে নেওয়া হবে। আমাদের তো প্রশ্ন, এই 15টি মৃত্যুর দায়ভার কারা নেবেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মা বলে সম্বোধন করছেন, প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই আসবে। আজকে যারা চাকরি প্রার্থীরা পথে পড়েছিলেন দিনের পর দিন ধরে, তারা তাদের হকের চাকরির দাবিতে, তখন মা কোথায় ছিলেন? আজকে তো এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক প্রশ্ন। চাল ডাল কয়লা গরু বালি যা লাগাতার এই চুরির মতন যে অভিযোগ এসছে, সাধারণ মানুষের রেশন পর্যন্ত নাকি লুট করা হয়েছে, যে সমস্ত নেতা মন্ত্রীরা, তখন তো কেউ বলেননি যে আমি মা এরা দলে নোংরামো করে বেরিয়েছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, মা তো এগুলো আটকাবেন? কেন বলেননি তখন? আজকে এই প্রশ্নগুলো অ্যারাইজ হচ্ছে। তো শুরুটা করা যাক অবশ্যই আজকের প্রথম যে বিষয়টা আজকে আপনাদের সামনে আনবো, এই সিম্প্যাথি কার্ড। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন আমরা সেটা না শোনালেই নয়। রামমোহন লাইব্রেরিতে কর্মী সময় টেলিফোনে বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা নিয়ে বলছিলাম। অসুস্থ মাকে ছেড়ে চলে যাবেন প্রশ্ন তুলে তিনি বলছেন, কেউ কেউ নিজেকে বাঁচাতে, পরিবারকে বাঁচাতে বেইমানি করছে। তিনি বলছেন এটি, মা আপনাকে মানুষ করলো, আর মা যখন অসুস্থ তখন থেকে তাকে ছেড়ে চলে যাবেন। কুণাল বাবুর ফোনে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের টেলিফোন, এবং কুণাল বাবু সেটিকে শোনাচ্ছেন, সবাই শুনছেন কর্মী সভা। শুনুন। তারা বেইমানি করলেন, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। তারা আজকে নিজেদের বাঁচাতে পারেন, কিন্তু আগামী দিন জনগণ তাদের কাছে কৈফিয়ত চাইবে, কর্মীরাও কৈফিয়ত চাইবে। আপনার মা চিরজীবন আপনাকে মানুষ করলো, আর আজকে মা যখন অসুস্থ আপনি মায়ের দেখভাল করবেন না। যারা এখনো বলছি সুবুদ্ধি আছে, তারা ফিরে আসুন। তো একটা যখন এই সম্বোধন মা বলে তিনি তাকে করলেন, এবং তারপর যে বার্তাটা তিনি দিলেন, সেই বার্তা নিয়ে ডেফিনেটলি আলোচনায় আসবো। দ্বিতীয় আরো একটা সিম্প্যাথি কার্ড বা যে জায়গায় তিনি বলছেন, তিনি আবার দলের বিদ্রোহী যারা, তাদের বিরুদ্ধে তোপ দেখেছেন তৃণমূল নেতা। তিনি বলছেন বিজেপি স্পন্সার্ড সিপিএম এর নেতা, এই বলে কটাক্ষ করেছেন। বিশ্বাসঘাতকদের ক্ষমা নেই তিনি বলছেন, জনগণই তাদের কাছে জবাব চাই। মারাত্মক। শোনাই আরো একটা মন্তব্য। আমাদের কোনো প্রবলেম নেই, আমরা চাই না স্পন্সর্ড একটা সিপিএম এর নেতা, সিপিএম একটা কাজ ভালো করেছিল, এটাকে তাড়িয়ে দিই। দল থেকে বহিষ্কৃত একজন নেতাকে শুধুমাত্র কেসের কি হবে, পরিবারের সম্পত্তি কি হবে, এই ভেবে যারা বেইমানি করলেন, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। বিশ্বাসঘাতক তিনি বলছেন, কিরকম বিশ্বাসঘাতক সেটা স্পষ্ট করবো আজকে আমরা আলোচনার মাধ্যমে। কারণ তৃণমূলের তো অনেকগুলো ভাগ হয়ে গিয়েছে, ক্ষমতা হারিয়ে এবার কি তবে শেষ অস্ত্র কান্নাকাটি? আমাদের তো অবশ্যই প্রশ্ন থাকবে। অসুস্থ মার নামে ইমোশনাল ব্ল্যাকমেল করেই বা কি লাভ? কাদেরকেই বা করবেন, করছেনই বা কেন? প্রশ্ন থাকছে। আবার অনেকে প্রশ্ন তুলছেন, লুটপাটের সময় কোম্পানি আর ডুববার সময় মা, কেন বলছেন? তো অবশ্যই আলোচনায় আসা যাক। যারা আজকে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে প্যানেলিস্টরা, তাদের সঙ্গে পরিচয় করাই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার, দীপঙ্কর দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি, প্রদীপ্ত দাকে স্বাগত। দূরাবাস থেকে রয়েছেন আইনজীবী আসফাক আহমেদ, কংগ্রেস মুখপাত্র হিসেবে আপনাকে অনেক স্বাগত আসফাক সাহেব। তা আমি শুরুটা করবো অবশ্যই দীপঙ্কর দা, আপনাকে দিয়ে শুরু করি, কারণ আমরা জানি না এই সিম্প্যাথি কার্ড মা বলে সম্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বার্তা দিচ্ছেন, কাদের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন, এই বার্তা কারা শুনে?
দেখুন, মমতা ব্যানার্জির রাজনীতিতে সিম্প্যাথি একটা বড় বিষয়, অস্বীকার করার কোনো জায়গা নেই। তিনি এই জনগণের সিম্প্যাথি লাভ করেই আজকে এখানে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে তিনি সেই কার্ডটাকে খেলতে অভ্যস্ত এবং সেটাকেই খেলতে শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন। একটা কথা এখানে মনে পড়ে, 1996 সালের 6ই এপ্রিল, তখন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মমতা ব্যানার্জি গোপালনগরের মোড় চেতলায় গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে উঠেছিলেন, গলায় তার চাদর ছিল শাল, সেটাকে ফাঁসের মতন করে নিয়ে বলছে আমি এখনই ফাঁসের দড়িতে ঝুলে যাব যদি আমার কথা না শোনা হয়। সেই সময় রাজনৈতিক পরিস্থিতি কী ছিল, 4 জন বিধায়কের টিকিট যাতে না দেয় 4 জন নেতাকে, সেই জন্য তিনি সেই দিনে সেই সিম্প্যাথি কার্ডটা খেলেছিলেন। এবং সামনে যারা ছিলেন তৎকালীন সময়ের কংগ্রেসি নেতৃত্বরা, যুব কংগ্রেসের নেতারা, তারা সেই মমতা ব্যানার্জি সেই করে ফেলতে পারেন, মমতা ব্যানার্জির কথা শুনতে হবে, তার কথাকে মান্যতা দিতে হবে, এটাকে সেই সময়ের একটা পরিস্থিতি অনুযায়ী কিন্তু সিম্প্যাথিকে উপলব্ধি করে। ঠিক আজকের দিনে তাই একটা দুঃখী নৌকা, সেই নৌকার মাঝিকে তারা নিজেরাই ঠিক করতে পারছে না, কে কোন দলের কে, সেই কোন দলে আছে, কে যাচ্ছে, কোথায় কী হচ্ছে সেটা বুঝতে পারছে না। সেই পরিস্থিতিতে তিনি তাদেরকে কাউকে ফিরে আসতে বলছেন, কাউকে গদ্দার বলছেন, আবার কাউকে বলছেন মা অসুস্থ হয়ে গেলে তাকে ছেড়ে চলে যায়। একদম ঠিক, মা অসুস্থ হলে ঠিক তাকে যেমন ছেড়ে চলে যায় না, সেই মা যখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাংলার যুব সমাজের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়ে শিক্ষিতদের চাকরিটাকে বিক্রি করে দেয় টেন্ডার দিয়ে, সে মা উপযুক্ত মা থাকে কি না, থাকতে পারে কি না, সেটা নিয়েও প্রশ্ন আছে। দ্বিতীয় যে বিষয়টা, যে তার দলের সবাইকে ফিরে আসতে বলছেন, গদ্দার বলছেন, যাচ্ছেন, সেটা নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো নেই। কিন্তু তাদেরকে বলছেন, যাদেরকে দুদিন আগে টেকে নিয়ে এসে তাদেরকে বড় বড় চেয়ার দিয়েছিলেন, আজকে যার কথা ঋতব্রত ব্যাপারে বলছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেই দিন অমিত মিত্র ধুতি খুলে দিয়েছিল দিল্লিতে, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় এনে বসিয়ে দলে জয়েন করিয়ে তাকে রাজ্যসভার সদস্য করে পাঠায়। তাহলে গদ্দারকে মা কোন মা ভুল করল? গদ্দার কোন মা? সেই মা না যে অমিত মিত্রের মতন একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, তার বিরুদ্ধে কোনো চোরের অভিযোগ অমিত মিত্রের বিরুদ্ধে কেউ বলে না করে দিল। সেই অমিত মিত্রকে ধুতি খুলে দিয়েছিল দিল্লির রাজপথে দাঁড়িয়ে এই ঋতব্রত। সেই ঋতব্রতকে কিন্তু আবার নিয়ে এসে প্রমোশন দিয়ে এটা করেছিলেন। আজকে সেই ঋতব্রত কী করেছে তাতে বাতা নেই। সেই ঋতব্রতকে রাখা আনা সমস্তটাই তার সিদ্ধান্ত। সেই দিন সেই সিদ্ধান্ত নিয়েছিল, আজকের দিনে সেই সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে বাংলার জনগণের চাকরি চুরি হয়েছিল, বেকার ছেলেদের লোহা চুরি, বালি চুরি, কয়লা চুরি, পাথরে 1 মাসে 1 বছরে যা রেভিনিউ ওঠে 60 কোটি টাকার 30 দিনের মধ্যে তার থেকে বেশি 80-85 কোটি টাকার মতো রেভিনিউ ওঠে। তাহলে রেভিনিউর টাকাগুলো কোথায় গেল? কোথায় গেল বালির টাকা? আর কোথায় গেল সেই সততার প্রতীকের চিহ্ন? অর্থাৎ প্রতিটাই হচ্ছে কি সততার প্রতীক করে এসে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে আজকে চোরের প্রতীক হিসেবে তাকে মা সাজতে হচ্ছে। মানে প্রদীপ্তদার কাছে আসি, মানে এটা নিতে হচ্ছে, এবার কথা শুনতে হচ্ছে প্রদীপ্তদা আপনাদের। না, এটা 18 সাল থেকে এই কথাগুলো শুনে যাচ্ছি, 18 সাল থেকে। তার কারণ আমফান, ইয়াস এই সময় থেকে। এবং তারপরেও দেখেছিলাম এরকম কাগজ তুলে বড় বড় নেতারা যারা আজকে বিজেপিতে রয়েছেন, বিজেপিতে যাওয়া মাত্রই তারা দেখিয়েছিলেন যে তাদের কাছে কি কি তথ্য আছে। আমি প্রথম দিন থেকে মণিময় তোমার চ্যানেলের আর্কাইভ বার করে দেখতে পাবে, আমার প্রথম দিন থেকে চাকরি চুরি থেকে, বালি চুরি থেকে, কয়লা চুরি, এত অভিযোগে একটা শব্দ আমি প্রয়োগ করেছি, দোষী খুঁজে সাজা দাও। কারণ তোমার হাতে, আমাদের না হয় পুলিশ তোমাদের তদন্ত সাহায্য করছে না বলে তোমাদের অভিযোগ, কিন্তু তোমাদের হাতে ইডি আছে, সিবিআই আছে, এত তদন্ত করছো, এত গ্রেপ্তার করছো, আমি জানি না কে দোষী। আমি আজ অবধি জানি না তাপস পাল দোষী কিনা, মারা গেছে। আমি জানি না সুলতান আহমেদ মারা গেছেন দোষী কিনা, সুব্রত মুখার্জি মারা গেছেন দোষী কিনা। আমি জানি না বিজেপির অফিস থেকে নারদের যে ভিডিও দিয়েছিল তারা দোষী কিনা। কিন্তু এই বিজেপি তাদেরকেই তো, আমরা যখন একটা নির্দিষ্ট নাম বলি তখন আরও 5টা নাম বলে দিত। আমার বক্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি 90 মিনিট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের কথা বললেন, দাবি করলেন 10 বার মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য তার সঙ্গে কথা হয়েছে, তিনি দিল্লিতে গিয়ে এনডিএর সমর্থন নেবেন। অটল বিহারী বাজপেয়ীর একটা বক্তব্য, সেই 1996 সাল,
সেখানে বলেছিলেন যে এই যে একটা ভোটে হেরে গেছিলেন, মনে পড়ছে, সেই একটা ভোটে যখন হেরে গেছিলেন তখন বলেছিলেন যে আমি ইচ্ছা করলেই ভোটটা নিয়ে নিতে পারতাম, কিনে নিতে পারতাম, কিন্তু আমি এই দুর্নীতির মাধ্যমে কেনা ক্ষমতাকে চিমটি দিয়ে ধরে দেখব না, এই দাবি তার ছিল। আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এতদিন জেল খেটেছেন, তাকে চোর বলেছিল এই বিজেপি। আজকে তাপসবাবু, তাকে 12 ঘন্টার ওপর জেরা, তার বাড়িতে তদন্ত তালাশ করা হয়েছিল, দুটো বড় বড় ব্যাগ নিয়ে যাওয়া হয়েছিল বেরোনোর সময়। আমরা বিকেলবেলায় সভা পেতে বসেছিলাম, বৈঠকে আলোচনা, তাপস রায় কি চোর? তখন বলা হয়েছিল চোরের দল, তাপস রায় চোর, শীতের ব্যাগ ইয়ে করে রাখো, তাপসবাবুকে জেলে ঢোকাতে হবে, আরও কত কথা। তাপসবাবু আজকে অন্য দলে গিয়ে মন্ত্রী। আমার বক্তব্য হচ্ছে, এরা দোষী কি দোষী না আমি জানি না, 1.5 বছরের বেশি জেল খেটে এসছেন আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়, দোষী কি দোষী জানি না। তাহলে আমার বক্তব্য, যেটা তোমার জন্য ক্লোজ করে দিই, আমার বক্তব্য খুব পরিষ্কার যে তৃণমূল সত্যি সত্যি এখন অসুস্থ অবস্থায় রয়েছে, এটা কথা কেউ অস্বীকার করছে না। কারণ আমাদের যাদেরকে আমরা নেতা বলেছি, দীপঙ্কর দা 100% ঠিক করে বলেছেন, এবং আমরা বহু নেতা হারিয়েছি, আমি সেটা অফ ক্যামেরা বলতে পারি নাম এক একটা। আমাদের দলের এই সকল নেতাদের জন্যই আমরা হারিয়েছি এমন অনেক নেতা যারা আজকে বিজেপিতে গিয়ে খুব ভালো পজিশনিংয়ে রয়েছে, যারা যোগ্য নেতৃত্ব দিয়েছে সেই দলটাকে। আজকে 2021 সালে যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছিল, তাদের মধ্যে 130 জনের ওপরকে নিয়ে গিয়ে বিধায়ক পদপ্রার্থী করা হয়েছিল, আজকে তাদের মধ্যে অনেকে বিধায়ক। এই বিজেপির বর্তমান বিধানসভায় 60% কাছাকাছি বিধায়ক, তারা অন্য দল থেকে এসছেন। আমাদের তো হারিয়েছি আমরা তাদেরকে, আমরা যদি তাদেরকে না হারাতাম আমাদের এই গোষ্ঠী কন্দলে, তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। সত্যি এই একটা কথা, আমি এটা আগেও বলেছি, বারংবার বলেছি যে কোথাও গিয়ে আমাদের দলের কোনো সমস্যা আছে, কিন্তু তারপরে যেটা ভুললে হবে না, 2,60,00,000 মানুষ এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, 2,60,00,000, নট এ ম্যাটার অফ জোক। এবং সেই 2,60,00,000 কর্মীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতা আছে, এবং সেই দায়বদ্ধতার জন্য আমরা যারা তৃণমূল কংগ্রেসের ভোট প্রার্থনা করেছি, আমরা তারা বেইমানি করতে পারিনি। এখন তো তৃণমূল কংগ্রেস তো আলাদা, মানে কি কটা ভাগ হয়েছে বুঝতে পারছি না, কেউই বুঝতে পারছে না, সেটা আমরা জানি, সেটাই সবাই জানে। মমতা আগে তোমাদের চ্যানেলেই আমরা বসে বলতাম একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, বিজেপির নেতারাই বলতেন। তাহলে তারাই এখন দিল্লিতে যখন যাচ্ছেন, আমার নেতারা সেখানে পৌঁছে যাচ্ছেন। কি কোইন্সিডেন্ট, কি অদ্ভুত সব ব্যাপার যে আমার নেতারা সেই দিনই দিল্লিতে যেদিন বিজেপির বড় নেতারা দিল্লিতে, এবং বিজেপির নেতার বাড়িতে বৈঠক হচ্ছে। তাহলে এনডিএ কে ওই 20 জন সাংসদ যদি ভোটটা দেন, এবং সেটা যখন ওপেন ডিক্লেয়ার করছে, যে এনসিপিআই এর নেতা তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে 13ই মে সম্বর্ধনা দিয়ে এলেন, সেই এনসিপিআই এ দেখা গেল তারা জয়েন করলো। এই যে 500 কতজন মারা গেছে বলে আমরা জানতে পারি, 326 জন, এবং 21-এর ভোটের পরে 57 জন মারা গেছে বিজেপির কর্মীরা। তার মধ্যে বারাসাতের অনেকে আছে, দক্ষিণ 24 পরগনার অনেকে আছে, বাপি হালদার থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, 20 জন, আমি জাস্ট ক্লোজ করে দিই, 20 জন সাংসদ মানে 140 জন প্রায় বিধায়ক। তাহলে সেই বিধায়ক অঞ্চলে যারা মারা গেছেন, ওই 20 জন সাংসদের ভোট এনডিএ নিতে কষ্ট হবে না তো? কারণ এই সাংসদদের হাতে ওই 57 জনের রক্তের দাগ লেগে নেই তো? প্রশ্ন লাস্ট, তাহলে অটল বিহারী বাজপেয়ীকে আজকে কে অমান্য করছে ক্ষমতার দ্বন্দ্বে? মূল হচ্ছে ক্ষমতা। এই প্রদীপ্তদার উত্তরটা আমি নেব, মানে প্রশ্নটা প্রদীপ্তদা করলেন, আমি ডেফিনেটলি দীপঙ্করদার কাছে আসছি। আশফাক আহমেদও রয়েছেন, আমি একটা দ্রুত বিরতির পর ফিরে এসে আমি এই প্রশ্নের উত্তরটা নিতে চাইছি। সঙ্গে থাকুন, ততক্ষণ কোথাও যান। ফিরে এলাম বিরতির পর, আর দীপঙ্করদার কাছে অবশ্যই আসবো, কারণ প্রদীপ্তদার যে উত্তরগুলো চাইছি আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করি দীপঙ্করদার থেকে। বলুন দীপঙ্কর। বিষয়টা হচ্ছে গিয়ে, আপনি প্রথমে শুরু করেছিলেন যে সমব্যথীর ব্যাপারটা, সমব্যথী প্রকল্প একটা মমতা ব্যানার্জি মনে আছে, নাম দিয়েছেন অনেক, তো উনি নাম দেন, এটাও দিন। তা আজকের এই যে সিম্প্যাথিটা সমব্যথীর পর্যায়ে চলে যাচ্ছে না, আর সেই দিন যদি তিনি বুঝতেন যে কথাটা, সেই তার দলের প্রবক্তা হিসেবে বলছি, জানি না কোন প্রবক্তা কোন টিমে আছেন তিনি উল্টো বলছে আমি টিমের অরিজিনাল, এই বলছে আমি না। তা সেই দিন তিনি বুঝতে পারেননি, আজকে এখানে এসে গাড্ডায় পড়ে তিনি বুঝতে পেরেছেন, সেটাও যেমন বলছেন বিজেপি। এবার আমি এবার সেখানেই আছি, এনডিএ তে থাকলে যদি যায়, এই যারা নতুন হয়েছে যারা এনডিএকে সাপোর্ট করবে বলেছেন, তারা বিজেপিতে যায়নি, তার জন্য দায় নেবে। এর কি মজার ব্যাপার বলুন তো, এরা যখন কি যেন ইন্ডিজোট করেছিল, পুরুলিয়া পার হয়ে যখন এদিকে কলকাতার দিকে আসে, সিপিএম কংগ্রেস তৃণমূল আলাদা আলাদা লড়ছে,
একে একে গালাগালি দিচ্ছে। আবার যেই বর্ডার পার হয়ে চলে যাচ্ছে, বিহারে যে ঝালমুড়ি, দিল্লিতে যে দোস্তি, আবার কোথায় গিয়ে বসে একসাথে বলছেন যে আমরা এনডি জোট করছি, কি ব্যাঙ্গালোর, মহারাষ্ট্রে গিয়ে বসলো। সে সময় তাদের কি হয়েছে? তখন মনে পড়েনি এই শব্দটা, তখন বলে যে ও একটা নীতি আদর্শের বিষয়, তখন রুখতে হবে নীতি আদর্শ। অর্থাৎ সেক্ষেত্রেও দেখতে গেলে এই যে সনাতনী বিরোধী, হিন্দু বিরোধী, একেবারে যারা ইউপিএ জোট করেছে, প্রতিটা দলের সময় দিলে আমি দেখে দেখে বলে দেবো, মোলায়েম সিং যাদব থেকে শুরু করে, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে মমতা ব্যানার্জি পর্যন্ত, প্রতিটা দল, প্রতিটা জোটের তাদের মূল লক্ষ্য সনাতনী হিন্দুদের বিরোধিতা করা এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে তোষণ করে ক্ষমতায় টিকে থাকা। স্বাধীনতার আগে থেকে শুরু করে প্রতিটা পার্টে দেখাতে গেলে আজ পর্যন্ত প্রতিটা জায়গায় এরা হিন্দু সনাতনী বিরোধী হিসেবে থেকেছে। সেই কারণে আমরা এনডিএ জোট গঠন করেছি, যারা এই সনাতনীদের পক্ষে, হিন্দুদের পক্ষে, জাতীয়তাবাদীর পক্ষে আদর্শকে রাজে রাখবে। তাকে যদি বাইরে থেকে কেউ সাপোর্ট করতে চায়, বাইরে থেকে মনে করবেন মন্ত্রিসভার সদস্য নয়, ইস্যুভিত্তিক সদস্য, মন্ত্রিসভার সদস্য, বাইরে থেকে সদস্য অনেক অনেক ছোটবেলার থেকে শুনে এসেছি। দেখিনি আমরা দেবগৌড়া থেকে শুরু করে, দেখিনি আমরা আইকে গুজরাল, দেখিনি আমরা প্রতিটা পর্যায়ে প্রধানমন্ত্রীদের দেখিনি, কারা সমর্থন করেছে, বিরোধিতা করেছে, কারা সমর্থন করে বেরিয়ে এসেছে, প্রতিটা পর্যায়ে হয়েছে। অর্থাৎ এরা যখন সমর্থনের কথা বলে তখন ওইগুলোকে ভুলে যায়, ওই আদর্শগুলো ভুলে যায়। অর্থাৎ ভুলে না গিয়ে সেইটাকে মনে করে রাখুন যে সেই দিন যেভাবে আপনারা সমর্থন করেছিলেন ওই নীতি আদর্শ জোটের কথা বলে, ঠিক আজকের দিনেও সেই প্রয়োজন পড়ছে। কারণ আগামী দিন এই ভারতবর্ষের বুকে অনেক বড় কাজ এই বিজেপির হাত দিয়ে হবে, নরেন্দ্র মোদীজি। ওকে, এক মিনিটের রিপ্লাই উত্তরটা নিয়ে নি আশফাকদার কাছে আসবো। নিশ্চয়ই এই 12 বছরে অনেক বিশাল বিশাল কাজ হয়ে গেছে। হট করে তৃতীয় বিশ্বের ইকোনমি, মানে বিশ্বের 3য় নম্বর ইকোনমি হলাম, আবার 6 নম্বরে নেমে গেলাম। কিন্তু আমাদের এজেন্ডা কিন্তু ইন্ডিয়ার একটাই এজেন্ডা, সেটা হচ্ছে এই বিজেপিকে যে করে হোক হারাতে হবে। এটা পরিষ্কার এজেন্ডা। কিন্তু আমি তো কখনো বলিনি আই এম পার্টি উইথ ডিফারেন্স, ইন্ট্রিগাল হিউম্যানিজম, আমার রক্তে, আমার কর্মীর রক্তে যাদের হাতে লেগে আছে তাদের আমার দলে নেব না, এসব তো আমরা বলিনি। এসব বলেছে যে বিজেপি। আমি সেই বিজেপিকে প্রশ্নটা করেছিলাম যে অটল বিহারী বাজপেয়ীর আদর্শ কেন্দ্রিক যে ভাবনা, ইন্ট্রিগাল হিউম্যানিজমের যে ভাবনা, হরিপ্রসাদ ভাদুড়ির যে ভাবনা, সেই ভাবনা কি আজকের রাজনীতিতে কাজে আসছে নাকি শুধু পুরোটাই ক্ষমতা কেন্দ্রিক, এর বাইরে আর কিচ্ছু না? আমার তো এই সেম প্রশ্নটা তো পরিচিত আপনার কাছেও করতে ইচ্ছে করছে যে ক্ষমতা কেন্দ্রিক তৃণমূল কেন এতগুলো ভেঙে গেল এখন এই অভিযোগ? অবশ্যই ক্ষমতা কেন্দ্রিক বলেই তো আমাকে এই প্রশ্নটা নিতে হচ্ছে যে আমি কোন দলে আছি। তোমরা জানো, কারণ তোমরা আমাদের দলকে জানিয়েছো এবং তোমরা সেটা মমতাপন্থী দলকেই জানিয়েছো। সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? আজকে কেন বলছেন? তোমার আর্কাইভ খুলে দেখতে পাবে, এখানে বসে বলে গেছিলাম রেজাল্টের আগে, ভোটের আগে যে তৃণমূল কংগ্রেস হারতে চলেছে, ফিরবে না এবং যাওয়ার 6 মাসের মধ্যে দলটার অস্তিত্ব 6 মাস লাগেনি, 1 মাসের আগেই সাইনবোর্ডে পরিণত হওয়ার জন্য কে কোন সাইনবোর্ড হবে, কোথায় যাবে, তাই নিয়ে লড়াই। ওকে, আশফাকদার কাছে আসবো ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে, কারণ আমরা মানে যতই বাধা হোক 21শে জুলাই কিন্তু হবে, এটা কিন্তু বার্তা দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমি সেই জায়গাতে কুণাল বাবুর কাছে সেই টেলিফোন এসেছিল, তিনি বলছিলেন, আমি সেই বাইকটা একবার শুনিয়ে দিই, আমি তারপরে আশফাক সাহেব আপনার কাছে আসছি, বক্তব্যটা একবার শুনুন। অনেক কমপ্লেন আমাদের কাছে আসছে, একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না, একটা মিছিল করতে পারমিশন দেওয়া হচ্ছে না। আমরা ডিটেলসে আমরা 21শে জুলাই আশা করি পারমিশন পাবো। আমরা প্রথম বছর একটাই প্রোগ্রাম তৃণমূলের, এবং সেই প্রোগ্রাম 4 জনের দিনে অনেক কষ্ট করে আমাদের করতে হবে, কিন্তু 5 জন কর্মী থাকলে আমাদের সেই মিটিংয়ে থাকবে পয়সা নেবে। এবং তো সেই 21শে জুলাই আর সামগ্রিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কি মতামত আশফাক সাহেব? দেখুন, 21শে জুলাইয়ের যে প্রোগ্রাম, এটা মূলত জাতীয় কংগ্রেসের প্রোগ্রাম তো না, জাতীয় কংগ্রেসের কর্মীদের বলিদান, তাদেরকে মারা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। তো সেই একটা দুঃখের সময় আমরা জাতীয় কংগ্রেসের যারা হয়েছেন তারাই ভাবনা, যারা ওই শহীদ হয়েছিলেন তারা কিন্তু জাতীয় কংগ্রেসের পতাকা তলেই শহীদ হয়েছিলেন, জাতীয় কংগ্রেসকে জেনে মেনে শহীদ হয়েছিলেন। তো সেটা হাইজ্যাক করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু আমরা আগামী দিনে 21শে জুলাই খুব বৃহৎ ভাবে পালন করতে যাচ্ছি, যেটা আজকে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার উনি জানিয়ে দিয়েছেন, এবং আমরা আমাদের পোস্টারও রিলিজ করেছি।
তো আমরা পালন করব। এবার কে পালন করবে না করবে তাদের ব্যাপার সেটা, কিন্তু আমরা জাতীয় কংগ্রেসের পতাকা তলে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করে আমরা 21শে জুলাই পালন করব এবং তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো। আর এই যে দলের অন্দরে বলছেন অসুস্থ মাকে ছেড়ে চলে যাবেন, প্রশ্ন তুলছেন, যে প্রসঙ্গটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছিলাম, তো সেই জায়গায় আপনার কি বলার কি বলছে? দেখুন, গণতন্ত্রের সহানুভূতি গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের রায়কে আবেগ দিয়ে ঢাকা যাবে না। মানুষের রায় আবেগে চলে না, কাজ কর্মে প্রতিফলিত হয়। তো ঠিক আছে, তৃণমূল কংগ্রেস কি ট্যাকটিস নিচ্ছেন তাদের সাংগঠনিক স্ট্রাকচারকে আবার রিকনস্ট্রাক্ট করার জন্য, সেটা আলাদা বিষয়, সেটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত বিষয়। কিন্তু সামগ্রিকভাবে এখন ওনার উচিত বা সমগ্র মানুষকে উচিত, জনতাদের উচিত যে সরকার, ডবল ইঞ্জিনের সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সে প্রতিশ্রুতি পালন হচ্ছে কিনা, বাংলার পরিস্থিতি কত ভালো হচ্ছে, কি কি বলেছিলেন সেইগুলোকে দিকে মনোনিবেশ করে তার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। আজকে যে ভারতবর্ষের অর্থনীতি, আমি আপনাকে বলি মণিময়ী বাবু, যে একটা সাধারণ মানুষ, আমি একজন ব্যক্তিগতভাবে আইনজীবী, পেশায় আইনজীবী, তো আমাদের কাছে বহু ধরনের ক্লায়েন্ট আসে, মক্কেলরা আসে, তারা কিন্তু বিজনেসম্যান যারা, তারাও কিন্তু, এবং বিজেপির সমর্থক যারা, তারাও আজকে বিজেপির প্রতি ক্ষুব্ধ। কেন ক্ষুব্ধ? অর্থনৈতিক অবস্থার জন্য ক্ষুব্ধ। সামগ্রিক ভারতবর্ষের যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, আমরা কালকে প্রোগ্রাম করেছিলাম ছাত্র কি গুঞ্জ, যে ছাত্রের যে হাহাকার, মারা যাচ্ছে, তাদের নিয়ে বর্তমানে কেউ মাথা ঘামাচ্ছে না। এবং যে মুখ্যমন্ত্রী, বাংলার পরিস্থিতিতে আছি, যে মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, তখন তিনি বলেছিলেন আমি দাঁড়িয়ে যাব বুলডোজারের সামনে, কিন্তু ওনার শাসন আমলে যখন ওনার শাসন চলে আসলো, উনি শাসক হলেন এবং এই মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, ক্ষমতা ওনার কাছে চলে আসলো, তখন বুলডোজার চলে যাচ্ছে। হাইকোর্টকে ইন্টারভেন করতে হচ্ছে, মানুষকে হাইকোর্টে যেতে হচ্ছে ডিউ প্রসেসটাকে ফলো করানোর জন্য। তো এই যে গরিব মানুষদের উপর ভারতীয় জনতা পার্টিকে আমরা এবং সারা ভারতবর্ষের মানুষ জানেন যে হাম দো হামারে দো, এই মানে তারা শিল্পপতি কিছু আইডেন্টিফাইড শিল্পপতিদের হয়ে কাজ করেন এবং তাদের স্বার্থ রক্ষা কি করে হবে তার জন্য কাজ করছেন। এবং যে শুধু আরেকটা কি করছেন, তাদের আরেকটা কাজ, সবচেয়ে বড় কাজ হচ্ছে ধর্মীয় মেরুকরণ, সব সময় ধর্মের কথা বলা, যাতে করে ওনাদের যে ব্যর্থতা তা লুকিয়ে যায়, মানুষটা ভুলে যায়। কিন্তু এটা আমি মনে করাতে চাইছি, মানুষ, জনতা কিন্তু ভুলছে না, ভুলবে না, তারা ক্ষুব্ধ, আপনাদের বিজেপির সমর্থকরাও ক্ষুব্ধ হয়ে আছে। আচ্ছা, মারাত্মক জায়গা আপনি বলছেন। ঠিক আছে আসফাক সাহেব, আমি আসবো পরবর্তীতে, আবার দীপঙ্করদা বলবেন, এই জায়গায় ডেফিনেটলি বক্তব্য থাকবে। তার আগে একটা দ্রুত বিরতি, কারণ তারাতলা তার ভুললে চলবে না, সেটা কার জন্য হলো সেটাও তো এই মুহূর্তে সামনে আসছে। যাই হোক, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবে। ফিরেলাম বিরতির পর। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্প্যাথি কার্ড জানি আমরা, অনেকগুলো জায়গা জানবার চেষ্টা করলাম, সেটা তো রয়েছেই। আর এটা ভুললেও চলবে না, যেটা বলছিলাম যে তারাতলার মতন ঘটনা ঘটে গেল কিভাবে এই সমস্ত বেআইনি নির্মাণ সমেত যে সমস্ত জায়গায় এরকম বিল্ডিং কনস্ট্রাকশন রয়েছে, ইল্লিগাল উপায়ে তৈরি হয়েছে, এবং সেই ইল্লিগাল উপায়ে তৈরি হতে হতে কখনো ভেঙে পড়ছে, মারা যাচ্ছেন মানুষজন। এই যে মৃত্যুগুলো হয়ে গেল, এই মৃত্যুগুলোর দায় কার? 15টা মৃত্যুর দায় কার? এই প্রশ্নটা তো সব থেকে বড় প্রশ্ন। আমরা বিপর্যয় মোকাবিলা বাহিনী, তাদের সাহায্যের যে জায়গাটা, মানে সেটা তো আমরা দেখলাম একই সঙ্গে দাঁড়িয়ে। আজকে যে পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যে এতগুলো বছর ধরে যে নির্দিষ্ট যারা সেভিয়ার, যারা আসবেন এ ধরনের ঘটনা ঘটে গেলে পরে তাদেরকে উদ্ধার করবেন, সেই উদ্ধারকারী দলগুলোকে পশ্চিমবাংলায় কার্যত কি পঙ্গু করে রাখা হয়েছিল? না সঠিক ইকুইপমেন্টস দেওয়া হয়েছে, না সঠিক মাত্রায় তারা কাজ করতে পেরেছেন। এই জায়গাগুলো তো স্পষ্ট হয়েছে, যদিও আবহাওয়া একটা বড়সড় বাদ সাধবার জায়গা রয়েছে, কিন্তু এটা তো আমরা শুনেছি যে কি অবস্থা বা কি উপায়ের মধ্যে থাকতে হয়েছে। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেশ কয়েকটি প্রতিক্রিয়া আজকের
এই জায়গায় দাঁড়িয়ে শোনাবার চেষ্টা করি আপনাদেরকে, খুব তাৎপর্য রাখে। কি বলছেন মুখ্যমন্ত্রী? এনডিআরএফের মতো 200 জনের স্পেশাল টিম সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট বানাচ্ছে। সব অগ্নিবীর ছেলেদেরই না হবে, ছেলে মেয়েদের। 100 জন কলকাতার জন্য, সুন্দরবনের 50, হিলে থাকবে 50। মডার্ন ইকুইপমেন্ট আছে ভারত সরকারের। এনডিআরএফ তারাতলার ইনসিডেন্টে আপনারা জানেন এখনো রেস্কিউ অপারেশন চলছে। এনডিআরএফ লিড করছে, তাকে বাকি সবাই হেল্প করছে। এবং এনডিআরএফের সঙ্গে আমি মাননীয় কমিশনারের ফোন থেকে কথাও বলেছি, তাদের ধন্যবাদও জানিয়েছি। তারা কতক্ষণের মধ্যে ক্লিয়ার করতে পারবেন সেটাও আমি জানতে চেয়েছি। দে আর ট্রাইং দেয়ার বেস্ট। দুটো জায়গা ক্লিয়ার করতে পেরেছে। এনডিআরএফ হোপফুল যদি আবহাওয়া ঠিকঠাক থাকে তাহলে আজকে রাতের মধ্যে তারা কমপ্লিট করতে পারবে টোটাল রেস্কিউ অ্যান্ড যা আছে আমাদের, যা চলছে। নগরায়ণ বা সবটা আটকানো আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গার্ডেন রিচ থেকে কসবা তিলজলা হয়ে লাস্ট তারাতলা যে ইনসিডেন্টগুলো 1 বছরের মধ্যে দেখলাম, এর একটা নিয়ন্ত্রণ, একটা শেষ, একটা জীবনের অনেক দাম রয়েছে। শুধু 31শে জুলাইয়ের মধ্যে এই বিষয়গুলোর সাথে সাথে আমরা এই কমিটিকে 90 দিন, 34 বছর এবং 15 বছর, অর্থাৎ এই 49টা বছর একদিকে বামেরা, একদিকে তৃণমূল কংগ্রেস, তিনি বলছিলেন, গতকাল শুনছিলাম, তিনি বলছেন যে মেশিন দেখে অবাক হয়ে গিয়েছি। কারণ একটা রাজ্যে যেখানে 4 লক্ষ কোটি টাকারও বেশি বরাদ্দ হচ্ছে বাজেটে, সেখানে 500 বা 1000 কোটি টাকা খরচ করলে সরঞ্জাম সহ কত বড় একটা অর্গানাইজেশন দাঁড় করিয়ে দেওয়া যেত, কিন্তু তা করা হয়নি। আজকে এই বিপর্যয়গুলোকে তাহলে পরে রোকবার জায়গাগুলো, যদি বিপর্যয় বলে থাকি আমি, খুব স্বাভাবিকভাবে কেন তাহলে তারা এই টাকাগুলো দিয়ে কি করেছিলেন? এটা খুব স্বাভাবিক প্রশ্নের জায়গা। তাহলে মৃত্যুর কোনো দাম ছিল না তৃণমূল কংগ্রেসের আমল, এটাই খুব সুস্পষ্ট হচ্ছে, তাই নয় কি দীপঙ্কর দা? দেখুন, মাত্র 47-48 দিনের একটা সরকার যদি প্রাকৃতিক দুর্যোগকে প্রতিহত করার জন্য একটা বাহিনী তৈরি করার কথা ভাবতে পারে, তাহলে 15 বছরের সরকারটা ভাবেনি কেন? শুধু রাজনৈতিক বিরোধিতা করার জন্য বিজেপির হয়ে বলছি তা না, সাধারণ মানুষের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম। করা উচিত ছিল কি উচিত ছিল না আপনি বলুন? 34 বছরের একটা সরকার চালালো, তারা কলকাতা শহরে একটা বিপর্যয় হলে একটা লোহার বিম কাটার জন্য একটা যন্ত্র রেখে যায়নি, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন, বলতে পারছেন না কোনো আধিকারিকের একটা যন্ত্র নেই। এই যে পরিস্থিতি একটা খোপলা করে থুয়ে গেছে। আপনার একটা কথা মনে থাকবে, কেন এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী, কেন প্রশাসন দায়ী ভাবতে পারছেন? আপনি ভাবুন 2016 সালের 31শে মার্চ প্রস্তায় ব্রিজের যে ঘটনাটা, 26 জন মানুষ মারা গিয়েছিল। যে কোম্পানিটা যারা অপরাধ করেছিল গ্রেপ্তার করা হয়েছিল। আপনি বলুন, তদন্ত কমিটি গঠন করেছিল ক্যালকাটা পৌরসভা এবং মমতা ব্যানার্জি নিজেই ছুটে গিয়েছিলেন। তিনি ছুটে যান, মানুষের কথা বলেন বলে গেছিলেন দেখাতে। একটা লোকের সাজা দিয়েছে, আপনি দেখেছেন একটা লোকের। সেই দিন যদি প্রস্তার ঘটনা যারা ঘটিয়েছিল তারা যদি সাজা পেত, তার পরের ঘটনাগুলো যদি তাহলে এইভাবে ঘটতো না, আমরা একদম চ্যালেঞ্জ করে করতাম। দেখা গেল প্রস্তার ঘটনার সাথে কারা জড়িত? তৃণমূল কংগ্রেস জড়িত। সাপ্লায়ার কারা? লোকাল তৃণমূলের নেতারা। আমি তাদের ধরছি। মমতা ব্যানার্জির কোনো দোষ নেই এগুলো। আর এগুলো নিয়ে যারা ছাপাই গেছে তারা চোরের মায়ের বড় গলার মতো বলছে না। একদম বাস্তব কথায় আসা যাবে না যে এটার জন্য মমতা ব্যানার্জির প্রশাসন দায়ী। এবং তিনি যদি এই যে প্ল্যান টাকা পয়সা সব ছেড়ে দিলাম, সেগুলো যা করেছে সব ছেড়ে দিলাম, কিন্তু যিনি এর উপরে সইটা করলে তিনি ভাববেন না যে এইভাবে তৈরি হয়ে যাচ্ছে। এই যে পরিস্থিতিতে বাংলাকে রেখে গেছে, জানি না কোন পাড়ায় কখন কীভাবে ঘটনা ঘটে। আপনার এখানে বসে আছি, প্ল্যান আছে কিনা আপনার কাছে আমি দেখতে চাইবো পরের দিন ঢুকতে, এরকম একটা ভাবতে হতে পারে। হাসির কথা নয়, আপনি রাস্তা দিয়ে আছেন, বাস্তব সত্যি কথা। তা আপনার বাড়িতে রাস্তাঘাটে যে কোনো জায়গায় হতে যেতে পারে, আপনি যে প্লটে থাকেন সেখানেও হতে যেতে পারে। তাহলে এই বাংলার মানুষকে মৃত্যু মুখে দাঁড় করিয়ে গেছে। আমরা যে বারবার বলছি, একদিকে দুর্নীতি,
একদিকে অনাচার, একদিকে অত্যাচার, একদিকে মানুষের কাছে ওষ্ঠাগত প্রাণ, জীবন কেড়ে নিয়েছে, বাড়ি কেড়ে নিয়েছে, ঘর কেড়ে নিয়েছে, সম্পত্তি কেড়ে নিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে বিজেপি করার অপরাধে গুলি করে রাস্তায় ফাঁক দাঁড়িয়েছে, পিটিয়ে মেরে দিয়েছে রবীন্দ্রবাবুকে, সেগুলো যেমন করেছে। ঠিক অন্যদিকে এইভাবে প্রশাসনিক লেভেলে যে কাজগুলো করার জায়গা ছিল কোনোদিন করেনি। যিনি দাঁড়িয়ে বলছেন আমি সব জানি, ফৌকাত বোমবাদে সেও জানে, আর কার বাড়িতে চুরি হচ্ছে, কে কোথায় প্রেম করে নাকি তাও জানে, কারণের সম্পর্কে বলেছিল। ফিরহাদ হাকিম কিছুই জানতেন না। আমি একদম বলছি আপনাকে এটাও বলে যাচ্ছি, জানি না পরে এই সময় পাবো না বলার। এর সাথে আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, মুখ্যমন্ত্রী বলেছে, বিজেপির সংকল্পপত্রে বলা আছে, যারা যে অপরাধ করেছে, আপনার মনে হচ্ছে এরকম নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট আইনের আওতায় সবাইকে সাজা পেতে হবে। আপনি জেনে রাখুন, এটাই বলেছিল, এক্ষুনি বলছিল না ডিফারেন্স, আমরা ডিফারেন্স বলেছিলাম, প্রমাণ করে দেন, অপেক্ষা করুন। দেখুন আজকে স্বরূপ ওই যে পদত্যাগ করে তৃণমূল থেকে পালিয়ে উড়িষ্যায় গিয়েছিল, অনেকে ভাবছিল তৃণমূলের সাথে বিজেপির অ্যাডজাস্টমেন্ট হয়েছিল অনেক টাকা, ওই যে গুলশান কলোনির সেই বেতাজ বাদশাহ উড়িষ্যা থেকে নিয়ে এসে ধরে শ্রীঘরে পুড়িয়ে দিয়েছে, ছাড়া পায়নি। ঠিক সেইভাবে এরাও ছাড়া পাবেন, একটু সময় দিন, দেখতে দিন, আইনের মাধ্যমে এদের সাজা দেওয়া হবে এই বাংলা। একদম প্রদীপ্ত দাও। দেখুন, আমি একটা চিঠি পড়ে প্রথমে শোনাবো। এটা প্রেস ইনফরমেশন ব্যুরোর দেওয়া। প্রেস ইনফরমেশন ব্যুরো ভারত সরকারের দিচ্ছে 23শে মে 2020 4:28। আচ্ছা, 23শে মে 2020 4:28 কি বলছে? 10 additional NDRF teams deployed in West Bengal for post cyclone Amphan management। মোট 36টা টিম পশ্চিমবঙ্গে এসেছিল। কি বলছে? অন রিসিপ্ট অফ রিটেন রিকোয়েস্ট ফ্রম প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স। চিঠিটা যে কেউ এখনো অনলাইনে দেখে নিতে পারে। সফেদ ঝুট, দিস ইজ কল্ড সফেদ ঝুট, যে পশ্চিমবঙ্গে নাকি কখনো কেন্দ্রের টিমকে ডাকা হয় না। আমি কেন্দ্রের টিমে ডাকা না, আমি তোমাকে বলছি না, আমি অন্য কথা বলছি, যেটা শুরু করলো মণিময়। এটা 36টা টিম আমফানের সময় ছিল, এবং তোমার এখানে এসে আমাকে দিনের পর দিন উত্তর দিতে হয়েছে কেন গাছ কাটা যাচ্ছে না, 3 দিন হয়ে গেল। এই চাই, তখন ওপরে তোমাদের প্যানেল বসতো। গেল 1, 2, এখানে টিম করা যায়নি 200টা মানুষ নিয়ে, তাও অগ্নিবীর চুক্তিভিত্তিক সেনাবাহিনী, সিভিক সেনাবাহিনী। সেই সিভিক সেনাবাহিনী দেশের সুরক্ষা যারা দেবে তাদেরকে মানে স্থান দিতে একটা টিম করা হবে। 80,000 সিভিক ডিফেন্স তৈরি করে গেছেন মণিময় মমতা বন্দ্যোপাধ্যায়। 80,000 সেই সিভিক ডিফেন্সের ট্রেনিং নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের সাংসদরা রিপোর্ট করেছেন। আজও পার্লামেন্টারি কমিটিতে সেটার রিপোর্ট আছে, দেখে নিক যে কেউ। দিস ইজ ট্রুথ। যেমন বলা হয়েছিল না যে বিএনএস নাকি এখানে কার্যকর হয়নি, প্রথম ক্যাবিনেটে বিএনএস নাকি কার্যকর হলো, সফেদ ঝুট। যে বিজেপি বর্তমানে কিছু কিছু কথা ছড়িয়ে দিচ্ছে যেগুলো পরিষ্কার মিথ্যে। বিএনএস যেমন আমার এখানে কার্যকর হয়েছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং, যে কেউ যে কোনো থানায় যে কোনো কোর্টে চেক করুক, তেমনই এখানে যেমন বলা হচ্ছে এনডিআরএফ টিমকে ডাকা হতো না। প্রমাণ দিয়ে দিলাম যে ভারত সরকারের কাছে লিখিত রিকোয়েস্টে আমফানের সময় মোট 36টা এনডিআরএফ টিম ছিল 6টা ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গের। ঠিক আছে, তেমনই 80,000 সিভিল ডিফেন্স তৈরি করা হয়েছে। এবার পয়েন্ট নাম্বার 2 যাচ্ছি। আমার বক্তব্য, যেমন স্বরূপদাকে গ্রেফতার করা হয়েছে, স্বরূপ ঘোষকে, যেদিনকে ওকে টিভিতে দেখানো হচ্ছিল যে ও তৃণমূলের কত দুর্নীতি জানে, তাহলে তো সব প্রুভেন। 20 সাল থেকে দেখতে পাচ্ছি এরকম কাগজ নিয়ে কার কোন ব্যাংকে চেক রয়েছে, সব দেখেছি। আজ অব্দি যেমন সাজা পেলাম না যে কে বা কারা দোষী। এখন তো 50 বছরে এই প্রথম পশ্চিমবঙ্গের একটা অন্তত ভাগ্য ভালো বলবো, অন ক্যামেরা বলছি, যে ডবল ইঞ্জিন পেল। মানুষ এবার ভাববে এই যে কেন্দ্র রাজ্য হবে না। এবার অন্তত সাজা দেওয়ার ক্ষেত্রে, এই যে বললো না পোস্তায় কাকে সাজা দিয়েছে, অ্যারেস্টেড হয়েছে, জানে ট্রায়ালের কি সিস্টেম, ট্রায়ালের সিস্টেমের কি অবস্থা, ভারতের আইনি বিচার ব্যবস্থায় কেন বিচারক নিয়োগ হয় না, সে নিয়ে অনেক বিস্তারিত বিতর্ক হতে পারে। আমার শেষ কথা যে ভাই, যে বা যারা দোষী, ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মোটামুটি জানিয়ে দিয়েছেন কে বা কারা দোষী, মোটামুটি জানিয়ে দিয়েছেন। কোন ফিরহাদ হাকিম দোষী বা ফিরহাদ হাকিমের সাইন রয়েছে বলে পরিষ্কার বলা হচ্ছে বিধানসভায়, এখনো গ্রেপ্তার হয়নি। কেন গ্রেপ্তার হলো না? দেখুন, এই যে আমফানে বলছিল, আমফানের অবস্থাটা কি ছিল? আমফানে প্রাকৃতিক দুর্যোগে বাংলার মানুষের জীবন নষ্টাগত,
প্রথম দিকে তো তিনি ডাকেইনি, কদিন পরে ডেকেছিল। আজকে এই কথাগুলো বলে যখন বিরোধীরা বলেছিল, বিজেপি বলেছিল যে ডাকুন, দিল্লি থেকে ডাকুন, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে ডাকুন, প্রথমে তিনি ডাকতেই চাননি। পুরো যখন আর উপায় দেখেননি তখন তিনি ডাকতে বাধ্য হয়েছিলেন। এটাই অবস্থা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মমতা ব্যানার্জির আমফানের পরে এই অবস্থা হয়েছিল তাই। এবং আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী আসার পর ওই আমার বসিরহাট কলেজে এসেছিলেন, বসিরহাট কলেজের পাশে বসিরহাট কলেজে বসে মিটিং করেছিলেন। মুখ্যমন্ত্রী যেতে চাননি তো প্রধানমন্ত্রী এসেছিলেন বলে গিয়েছিলেন, 1000 কোটি টাকা দিয়েছিল। সেই 1000 কোটি টাকা আমফানের ত্রিপল ভাইপোর ওই সেই ডায়মন্ড হারবার অফিসে এখনও পাওয়া যাচ্ছে। ভাবতে পারেন 1000 কোটি টাকা দিয়ে গেল আমফানে ক্ষতিগ্রস্ত বাংলার মানুষের জন্য, আর সেই ত্রিপল পাওয়া গেল এখনও ভাইপোর গোডাউনে পাওয়া যাচ্ছে। সেই শাহজাহান থেকে শুরু করে সমস্ত নেতার বাড়ি সুরুচির মাঠে পাওয়া যাচ্ছে। চলো ঠিক আছে, একটা দ্রুত বিরতি। আশফাক সাহেব আপনার কাছে আসবে এর পরবর্তীতে, সঙ্গে থাকুন, ততক্ষণ কোথাও যাবেন না। ফিরলাম বিরতির পর, আর আশফাক সাহেবের কাছে আসবো ঠিক এই জায়গা থেকে। দেখুন আলোচনা তো চলছে আশফাক সাহেব, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে 19টা মৃত্যু, তার দায়টা কারা নেবে? পূর্বতন সরকার যে কাজগুলো করে গিয়েছে, কেউই বলছেন কিছুই জানি না, অথচ হয়ে গিয়েছে এই বিল্ডিংগুলো, কোথাও পয়সার মাধ্যমে সমস্ত কিছু স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, কাজও চলছে। আজকে দাঁড়িয়ে একটা ঘটনার পর সব কিছু প্রকাশ্যে আসছে, কি মারাত্মক সেই অবস্থা। দেখুন, নিশ্চিত এই যে এর জন্য বিজেপি দায়ী বলুন। আচ্ছা এটা বলে দিন, আপনি তো বিজেপি ছাড়া দোষ দেখেন, এটার জন্য বলুন বিজেপিও দায়ী। না, আমি যেটা বলছি আপনি বলতে দিচ্ছেন না তো। শুরু করতে বলেন বিজেপিকে দায়ী বলুন। না, আমি এইখানে আমি বিজেপিকে দায়ী বলবো না এই পার্টিকুলার এই তারাতলার ঘটনায়, কারণ এটা অবশ্যই তৃণমূলের সরকার ছিল এবং তৃণমূলের সরকার তারা ব্যর্থ শুধু নয়, তারা রেসপন্সিবল। তার জন্য সরকারে যারা ছিলেন তারা সবাই রেসপন্সিবল, এবং বিজেপিকেও সেই একজনও রেসপন্সিবল লোকেদেরকে নিজেদের দিয়ে প্রোটেকশন দেওয়ার দরকার উচিত হবে না, এবং তাদেরকে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করছি। এবং টাইম বাউন্ড একটা সময়বদ্ধ একটা থাকবে, সময়সীমা থাকবে, তার মধ্যে তদন্ত হয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। তার সাথে সাথে দোষীদের শাস্তির সাথে সাথে এটাও নিশ্চিত করা হোক যে এই ধরনের দুর্ঘটনা যেন আগামী দিনে না ঘটে, তার কি ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে। এবং এতে আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল সরকার তো উন্নয়নের সরকার ছিল, তারা তো বলতেন এটা তো উন্নয়নের সরকারের কোনো জায়গাতে উন্নয়ন ছিল না। মানে আমি বলছি যে এই জায়গায় 4 লক্ষ কোটি টাকা যদি বাজেটে বরাদ্দ হয় তা তো অনেক কিছু করা যেত, কেন করা হয়নি? তৃণমূলের সরকার যদি উন্নয়নের সরকার হতো তাহলে পরে আজকে যে অবস্থা তৃণমূলের দলের যে অবস্থা সেটা হতো না। মমতা ব্যানার্জির যে অবস্থা, কেউ কি ভাবতে পেরেছিলেন যেই সমস্ত নায়ক নায়িকাদের নিয়ে যখন নাচতেন উনি স্টেজে, সেই তারা চলে যাবে? মানে উনি এগুলো প্রশাসনিক ভাবে এগুলো দেখেননি যে কি হবে না হবে, কি করবে? সব সময় খালি মানুষকে ভাউতা দিয়ে রেখেছেন। আমরা তীব্র তার বিরোধিতা করেছি বিভিন্ন সময়। মানুষদেরকে আন্দোলন করতে দিতেন না, কেউ অন্য বিষয়ে কোনো বিষয়ে আন্দোলন করতে চাইলে বারবার পারমিশন হাইকোর্টে, আমরা গেছি অনেকবার হাইকোর্টে বারবার যেতে হয়। তো তৃণমূল অবশ্যই বহু বিষয়ে দায়ী রয়েছে। 15 বছর প্রশাসনে ছিলেন, ওই প্রশাসনে ওনার সেই দায়ীগুলো নিতে হবে, রেসপন্সিবিলিটি গুলো নিতে হবে, এবং জবাব সরকারের মেন কাজে রাখতে হবে। এই মুহূর্তে ভরসাহীন হয়েছে, ভয় আউট হয়েছে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের পারফরমেন্স অ্যাটলিস্ট 46 ডেজের মধ্যে বা 47 দিনের মধ্যেই বা কিরকম দেখলেন আপনি? দেখুন, পারফরমেন্স তো ভারতবর্ষেই ভালো নেই, তো এখানে ভালো কি করে হবে? এখানেও পারফরমেন্স ভালো নেই, খালি প্রতিশ্রুতির করছেন, কিন্তু এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা ইমপ্লিমেন্টেশন না দেখবো ততক্ষণ কিছু বলা যাবে না। প্রতিশ্রুতি তো ভালো করছেন, প্রতিশ্রুতি তো অনেক কিছু ভালো হচ্ছে, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্টেশন হোক,
তবেই আমরা বলবো এই সরকারের ঠিক। কত রিভিউ দিতে পারবো। দুটো জায়গা, দীপঙ্কর দা উত্তর দেবেন, প্রদীপ্ত দার কাছে আগে আসি। প্রদীপ্ত দা, না দেখুন, আমরা আগেও বলেছি, কুণালদার কথাও আপনাদের স্মরণ করে দিচ্ছি যে সরকারের এখন একটা গঠনের প্রয়োগ মানে একটা সময় চলছে, আমার মতে সেটা হানিমুন পিরিয়ড চলছে। এই সময় পলিসি প্রমিসেস আছে, পলিসি প্রমিসেসগুলো আমরা নজর রাখছি, ভালো কাজের সব সময় প্রশংসা করব, আগের সরকারের আগের বিরোধী দলের মতন করব না যে কোনো ভালো কাজই চোখে দেখতে পারবো না, ভিক্ষাবৃত্তি বলে দেবো, আবার সেটাকেই আমরা কার্যকর করব সরকারে এসে, এ ধরনের কথা ইমিডিয়েট বলবো না। আমরা ভালো কাজের যেমন সুনাম করব, খারাপ কাজ গলা ফাটিয়ে বলবো এটা খারাপ হচ্ছে, এবং তারা কারেকশন করার হলে করবে। তাহলে পরে আমাকে এটা একটুখানি, আচ্ছা দীপঙ্কর দাকে বলে নিন, তারপর আমি আসি। দেখুন, কংগ্রেস সম্পর্কে যত বলা যায় ভালো, কারণ তাদের নেতা 100 বার নির্বাচনের মানে সামনে দিয়েছে, 85 বার নেতৃত্ব দিয়েছেন দলে, এখনও পর্যন্ত ফেল। পাপ্পু আবার কোথায় গেছে মনে হয়, ইটালিতে না কোথায় গেছে, আবার যাবে নরওয়ে নাকি, আবার কী সব আছে টাছে, সেগুলো বলছি না। সে তার অন্তত পাল্টান যদি হয়। আর ওই প্রতিশোধের কথা বলছিলেন, তাহলে আপনি কি মনে করেন জাহাঙ্গীরকে ধরে অন্যায় করেছে? আপনার কাছে প্রশ্ন থাকলো। আপনি মনে করেন শহীদুলকে ধরে অন্যায় করেছেন? আপনি কি মনে করেন ওই মির্জা ইসকির নাম কি, যা আব্বাসকে ধরে ভুল করেছে? আপনি মনে করেন ওই যে ক্যানিংয়ের শওকতকে ধরে ভুল করেছে? প্রতিশোধ এগুলো আপনার দৃষ্টিতে এগুলো প্রতিশোধ হবে না বাস্তব সত্যি হবে? এটা অন্যায় করেনি? আপনি একজন আইনজীবী, নিশ্চয়ই জানেন, আপনাকে সম্মান দিয়ে বলছি, নিশ্চয়ই আপনার এই শব্দটা প্রতিশোধের জায়গায় না গেলে, কারণ প্রতিশোধ হলে না তাহলে এত সময় প্রতিকার হয়ে যেত। আমরা সেটা তার করছি না, আমরা বিচারের আওতায় এনে প্রতিশ্রুতি বলেছি, প্রতিশোধ নয়, প্রতিশ্রুতি। না, আপনি যদি প্রতিশোধের জায়গায় নিয়ে যাচ্ছেন তাহলে শওকতকে ধরা হবে না, ছেড়ে দিয়ে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রতিশোধ বলতে হ্যাঁ বলুন। আমি প্রতিশোধ শব্দটা ব্যবহার করিনি, উনি না করে শুনতে ভুল দাদা করেছেন। প্লিজ, হ্যাঁ, হ্যাঁ, ছিল। প্লিজ আপনি ঠিক আছে। প্রতিশোধ শব্দটাকে আমি এখানে লিখে রেখেছি। এই আচ্ছা দেখুন, ঠিক আছে, আপনাকে সম্মান জানিয়ে বলছি, আপনি আইনজীবী হয়তো ভুলে যান, আইনজীবীদের আমি ভুলে যাইনি, আমি প্রতিশ্রুতিটাকে আপনি প্রতিশোধ শুনেছেন। আছে। প্রতিশ্রুতি দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি। না, এবং আমার একটা পাল্টা প্রশ্ন আছে, হ্যাঁ। ও ফিরাদ হাকিমকে কেন ধরছেন না, ঋতব্রতকে কেন ধরছেন না, সাবিনা ইয়াসমিনকে কেন ধরছেন না, মথামারি কাণ্ডে কংগ্রেসের এমএলএ সায়েম চৌধুরী বাবুকে ধরেছেন, সাবিনা ইয়াসমিনকে আপনাদের টিম এনআইএ গিয়ে ধরতে পারছে না কেন? কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? আপনার উত্তরটা দিচ্ছি তো, আপনাকে এখানে বসে বলে যাচ্ছি। আপনি ওই ববি হাকিমের কথা যখন, তার কাগজ যখন বিধানসভায় দাঁড়িয়ে দেখে সই আছে বলতে পেরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জেনে রাখুন, যেদিন অ্যারেস্ট হবে সেই দিন আপনাকে ফোনটা আমি করবো বা আপনি আমাকে করে বলেন দাদা ঠিক আছে, অপেক্ষা থাকুন, একটু সময় দিন, একটু সময় দিন, কারণ আইনের মারপ্যাঁচে যাতে বেরিয়ে না যেতে পারে, আইনের মারপ্যাঁচে যাতে বেরিয়ে না যেতে পারে, অপেক্ষা করুন, অবশ্যই তারা সাজা পাবে। বিশ্বরূপ যে কাউন্সিলর, তিনি বলছেন এই দলে যোগদান করে ভুল করেছে, প্রায়শ্চিত্ত করতে হবে। এইটা না দারুণ কথা, প্রায়শ্চিত্ত করতে হবে। মানে এই দাদা কিছুক্ষণ আগে বললো 18 সাল থেকে টানা চর্চা চলছে, তারপরে উনি এসছেন, কাউন্সিলর এসছেন, সিএবিতে উনি কোষাধ্যক্ষ ছিলেন, এবং সব থেকে বড় কথা ওনার ওই গার্ডেন রিচের পরে মনে পড়েনি, পোস্তার পরে মনে পড়েনি, ওনার আজকে মনে পড়ছে। এগুলো সব কিছু একটা সেভিং করার ব্যাপার, কি সেভ করছে আমি জানি না, কিন্তু কিছু একটা সেভ করার ব্যাপার বা ভবিষ্যৎ রাজনীতিকে শক্তিশালী করা। কারণ একটা তো অভিজ্ঞতা আছে যে অন্য দলে গিয়ে আমাদের দল থেকে তারা বেশ ভালো জায়গা ফায়গা পেয়েছে, হয়তো সেটাই নেওয়ার চেষ্টা করছে। দীপঙ্কর দা ছোট্ট করে শেষ করুন। না, এই তো আমরা সব্যসাচীকে দেখতে পাচ্ছি, বিরাট ব্যাপার। এই সব্যসাচী ব্যাক করে গেছিল কিসের জন্য? তৃণমূলে তারা বলতে হয় এই যে 77 কেজি সোনা, বান্ধবীর বাড়িতে 3.5 কেজি। আমি আজকে বলছিলাম আমাকে 10 গ্রাম দিলেই খুশি হতাম, 77 কেজি তো বাদ দিন। সে তাকে প্রার্থী করে বিধাননগরতে বারাসাতে পাঠালো, গিয়ে সন্ত্রাস, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, এতবার থানায় কমপ্লেন করা হলো, একবারও পুলিশ ধরলো না। বিজেপি ক্ষমতা এসেছে দেখেছেন তো, কোথায় আছে আশফাক সাহেব? একটুখানি সব্যসাচীর কথাটা একটু মনে করুন, কোথায় আছে, কত আনন্দে। চিন্তা করবেন না, ও শুধু পাবলিক ডিম দিয়ে শুরু করেছিল, আমরা যাতে ডিম কোনোদিন না পারতে পারে সেই জায়গায় নিয়ে যাবো তাকে। বেশ, সেটা 20 জন আমাদের এমপির জন্যও যেন প্রযোজ্য হয়। বাপি হালদারের কথা কত শুনেছিলাম, কত কথা কাকলি নজরুলের কথা শুনেছিলাম, ছাড় পাবে না। ভেরি গুড। ওনার কাছে, ওনার জন্য প্রযোজ্য হবে কি জানি না। বেশ ঠিক আছে, চলুন কার জন্য কি প্রযোজ্য অবশ্যই হবে, আপনাকে গ্যারান্টি দিচ্ছি হবেই।
চলুন অবশ্যই আমরা দেখব আগামী সময়টা খুব তাৎপর্যপূর্ণ এবং আগামী সময়ের বড় পদক্ষেপগুলো কি হচ্ছে সেদিকে আমাদের নজর আছে। অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর দা, প্রদীপ্ত দা, আশফাক আহমেদ, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আলোচনা তো আগামী সময়ও চলবে, বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করবো, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিএম। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে, শুরু করছি আজকের হাল্লা বল। হাল্লা বলে আজ বিভিন্ন তো পরিস্থিতি চলছে, তার মধ্যে যে পরিস্থিতি মানে যে মর্মান্তিক ঘটনা তারাতলায় ঘটে গিয়েছে, এটাকে শুধুমাত্র বিপর্যয় বললে তো ভুল বলা হবে। মানুষের দ্বারা পরিচালিত এমন একটা পরিস্থিতি যা উপায় ছিল আটকাবার মতো, কিন্তু ওই ঘটনা ঘটবার পর পরবর্তী পরিস্থিতিতে দাঁড়িয়ে